আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? পল্লব পিকে আদাব। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান কাইন্ডলি। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। মাসরুর রহমান ভাইয়া, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা মাসরুর রহমান ভাইয়া, আপনি আমাকে ক্লাস শেষে একবার নক দিবেন তো। আপনাদের ক্লাসের নোটগুলা মানে রেডি করে ফেলছি, যেগুলো বাকি আছে বাট সেগুলো আপলোড দিইনি। আপনি আমাকে একটু কাইন্ডলি ক্লাস শেষে একবার নক দিয়ে আমাকে একটু মনে করে দিবেন তো। ক্লাস শেষে, আজকের ক্লাস শেষ হওয়ার সাথেই। হ্যাঁ, ভুলে যাচ্ছি। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার তাই না? তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা ক্লিয়ার বলছেন। আন্নারয় আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুর রহমান ভাইয়া, আপনি কি আছেন লাইনে? আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে অসমতার অল্প কয়েকটা অঙ্ক বাকি ছিল, আর আমি আজকেও আরো কিছু এক্সট্রা মানে অতিরিক্ত কিছু অঙ্ক নিয়ে আসছি। এই 5-7টা অঙ্ক, ঠিক আছে, 5-7টা অতিরিক্ত অঙ্ক নিয়ে আসছি। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে নক দিন কিন্তু। আচ্ছা আমরা শুরু করি। আমি আজকে প্রথমেই আপনাদেরকে একটু থিওরি পড়াবো। হ্যাঁ, একটু থিওরি পড়াবো। সবাই একটু মনোযোগ দেন। বলবেন যে ভাই এখন আবার কিসের থিওরি? থিওরি তো আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর একটা প্রপার্টি, অসমতার আর একটা প্রপার্টি আমরা একটু পড়বো আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত এখান থেকে কোনো প্রশ্ন আসেনি, বাট চলে আসতে পারে যে কোনো মোমেন্টে। আমার যতদূর মনে আছে গতদিন আমরা ক্লাসে 114 পর্যন্ত সলভ করছিলাম, তাই তো? আচ্ছা, 114 পর্যন্ত আমাদের করা হয়ে গেছিল। এখন আমরা দেখব যে অসমতার গাণিতিক অপারেশন মনে আছে? অসমতার গাণিতিক অপারেশনে আমরা কি করছিলাম? অসমতার দুই পাশে কিছু যোগ করছিলাম, কিছু বিয়োগ করছিলাম, গুণ করছিলাম, তারপর হচ্ছে ভাগ করছিলাম, তারপর হচ্ছে অসমতাকে রিসিপ্রোকাল করছিলাম। এতে অসমতা চিহ্ন কি হয়? অসমতা চিহ্ন মাঝে মাঝে ঘুরে যায়, মাঝে মাঝে ঘুরে না। অসমতা মাঝে মাঝে মুখ ঘুরায় নেয়, মাঝে মাঝে মুখ ঘুরায় নেয় না, মনে আছে? আর একটা অপারেশন আছে, সেটা হচ্ছে অসমতার উভয় পাশে যদি আমরা বর্গ করি। এদিকে তাকান প্লিজ। অসমতার উভয় পাশে যদি আমরা বর্গ করি, সেক্ষেত্রে অসমতার চিহ্ন পরিবর্তন হবে কিনা, মানে অসমতা চিহ্নটা ঘুরে যাবে কিনা, মানে অসমতা মুখ ঘুরাবে কিনা। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন প্লিজ। অসমতার উভয় পাশে বর্গ করলে লেখেন। অসমতার উভয় পাশে বর্গ করলে অসমতা চিহ্নের কি হবে? অসমতার উভয় পাশে যদি আমরা বর্গ করি, সেক্ষেত্রে অসমতার চিহ্ন কি হবে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। অসমতার উভয় পাশে যদি আমরা বর্গ করি, সেক্ষেত্রে অসমতার চিহ্নের কি ঘটবে? হ্যাঁ, মানে ধরেন যে এ ইজ গ্রেটার দ্যান বি, এটা একটা অসমতা। এখন এই অসমতার উভয় পাশে যদি আমরা বর্গ করি, তাহলে এই অসমতা চিহ্নটা ঘুরবে নাকি ঘুরবে না? প্লিজ আপনারা একটু রেসপন্স করেন তো, প্লিজ কাইন্ডলি একটু বলেন তো। এই অসমতার উভয় পাশে যদি বর্গ করি, মানে এই পাশেও বর্গ করে দিব, এই পাশেও বর্গ করে দিব, এতে এই অসমতা চিহ্নের পরিবর্তন হবে কি হবে না? মনে করেন এ ইজ গ্রেটার দ্যান বি, তাহলে এই ঘটনা কি ঘটবে বলেন তো? আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয়? আচ্ছা, যদি আমরা কোনো একটা অসমতার উভয় পাশে যদি বর্গ করি, তাহলে সেক্ষেত্রে অসমতার চিহ্নের কি ঘটনা ঘটবে? এরকম মোট 3টা কেস আছে।
একটু আমি এক্সাম্পল দিয়ে গেলাম, কেস 1। আচ্ছা কেস 1 একটু তাকান, কেস 1 সবাই একটু মনোযোগ দেন। আচ্ছা 5 ইজ গ্রেটার দ্যান 3 এই কথাটা সত্য না মিথ্যা? এটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য, কারণ 5 3-এর চেয়ে বড়, এই কথাটা সত্য। এখন যদি আমরা উভয় পাশে বর্গ করি, উভয় পাশে বর্গ করি, তাহলে এই পাশে কি হবে 5 স্কয়ার, আর এই পাশে কি হবে 3 স্কয়ার। এখন আপনারা আমাকে বলেন 5 স্কয়ার কত হয়? 25 হয়। 3 স্কয়ার কত হয়? 9 হয়। তাহলে 25 কিন্তু 9-এর চেয়ে বড়, তার মানে চিহ্নটা কিন্তু এরকমই দিতে হবে। তার মানে এই পাশ মানে বাম পাশ ডান পাশের চেয়ে বড় ছিল, এদেরকে বর্গ করার পরেও বাম পাশ ডান পাশের চেয়ে বড়ই আছে। তার মানে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাই না? এটা কিন্তু বাম পাশ ডান পাশের চেয়ে বড় ছিল, এদেরকে যখন বর্গ করছি তখনও বাম পাশ ডান পাশের চেয়ে বড় আছে, তার মানে কি চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি এমন হয়, তাকান এদিকে একটু তাকান। আচ্ছা -5 দেখেন, -5 ইজ গ্রেটার দ্যান -7, এটা কি সত্য? -5 ইজ গ্রেটার দ্যান -7, এটা কি সত্য না? এটা কিন্তু সত্য, কারণ -5 -7-এর চেয়ে বড়। এখন যদি উভয় পাশে বর্গ করি, এখন উভয় পাশে বর্গ করলে -5-এর স্কয়ার, আর এখানে হচ্ছে -7-এর স্কয়ার। এখন -5-এর স্কয়ার, এখন মাইনাস সংখ্যার উপর স্কয়ার করলে তো এই মাইনাস থাকে না, এটা হয়ে যাবে শুধু 25। -7-এর উপর স্কয়ার করলে এই মাইনাস তো থাকবে না, হয়ে যাবে 49। দ্যাট মিনস এখানে বাম পাশ ডান পাশের চেয়ে বড় ছিল, কিন্তু এদেরকে যখন বর্গ করছি উভয় পাশে, তখন ডান পাশ বাম পাশের চেয়ে বড় হয়ে গেছে। তার মানে আপনাকে এখন এই চিহ্ন এরকম রাখা যাবে না, এটা ঘুরাই দিতে হবে। তার মানে হচ্ছে বর্গ করার পরে কিন্তু অসমতার চিহ্ন ঘুরে গেছে। তাহলে ঘটনা কি? ঘটনা খুবই সিম্পল, একটু তাকাবেন প্লিজ। অসমতার উভয় পাশে যদি দুইটা ধনাত্মক সংখ্যা থাকে, এদিকে তাকান, অসমতার উভয় পাশে যদি দুইটা ধনাত্মক সংখ্যা থাকে, তাহলে বর্গ করার পরে অসমতার চিহ্নের পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। কারণ দুইটা এই পাশের ধনাত্মক সংখ্যা এই পাশের চেয়ে বড়, বর্গ করার পরে তো ভাইয়া এইটার বর্গ এইটার চেয়ে বড় হবেই, তাহলে চিহ্ন কেন ঘুরবে? তাইলে অসমতার উভয় পাশে যদি দুইটা ধনাত্মক সংখ্যা থাকে, তাহলে এদেরকে বর্গ করার পরেও এই পাশে মানে যে পাশ বড় ছিল বর্গ করার পরে সেই পাশই বড় থাকবে। বাট অসমতার উভয় পাশে যদি দুইটা ঋণাত্মক সংখ্যা থাকে, তাহলে বর্গ করার পরে কি হচ্ছে? বর্গ করার পরে অসমতা চিহ্ন ঘুরে যাচ্ছে। কারণ কি? বর্গ করার আগে মাইনাস মানে বাম পাশ বড় ছিল, কিন্তু বর্গ করার পরে এই মাইনাসটা উঠে যাওয়ার কারণে ডান পাশ বড় হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে কি হচ্ছে? হ্যাঁ, তাহলে অসমতার উভয় পাশে যদি দুইটা ধনাত্মক সংখ্যা থাকে, সেক্ষেত্রে অসমতার উভয় পাশে বর্গ করার পরেও অসমতা চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। ওকে। আর অসমতার উভয় পাশে যদি দুইটা ঋণাত্মক সংখ্যা থাকে, তাহলে বর্গ করার পরে অসমতার চিহ্ন ঘুরে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আরো আছে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, 5 ইজ গ্রেটার দ্যান -3 এই কথা সত্য না মিথ্যা? এই কথা কিন্তু সত্য। 5 -3-এর চেয়ে বড়, এটা কিন্তু সত্য কথা। 5 -3-এর চেয়ে বড়। এইবার আমরা এখানে বর্গ করব, উভয় পাশে বর্গ করি, উভয় পাশে বর্গ করে, তাহলে বর্গ করলে এই পাশে হবে 5 স্কয়ার, আর এই পাশে হচ্ছে -3 স্কয়ার। তাহলে 5 স্কয়ার হচ্ছে 25, -3 স্কয়ার হচ্ছে 9। তার মানে দেখেন, বর্গ করার আগেও কিন্তু বাম পাশ বড় ছিল, বর্গ করার পরেও কিন্তু বাম পাশ বড়। তার মানে কি? অসমতার চিহ্নের পরিবর্তন হচ্ছে না, এই পাশই বড় আছে। তার মানে একটা সংখ্যা যদি ধনাত্মক হয় আর একটা সংখ্যা যদি ঋণাত্মক হয়, দেখেন অসমতার উভয় পাশে কিন্তু এই পাশে ধনাত্মক সংখ্যা, এই পাশে ঋণাত্মক সংখ্যা। তাহলে অসমতার এক পাশে যদি ধনাত্মক থাকে, এক পাশে ঋণাত্মক থাকে, আগে কি দেখালাম? দুই পাশেই ধনাত্মক। আচ্ছা, অথবা দুই পাশে ঋণাত্মক, আর এখানে দেখাচ্ছি একটা ধনাত্মক একটা ঋণাত্মক। সেক্ষেত্রে অসমতা চিহ্ন কি ঘুরলো না কিন্তু। আরো একটা কেস আছে। আচ্ছা আমি যদি বলি যে 5 ইজ গ্রেটার দ্যান -7, এটা কি সত্য না মিথ্যা? এটা কিন্তু সত্য। 5 -7-এর চেয়ে বড়। ইয়েস, এটা সত্য কথা। এইবার যদি আমরা বর্গ করি,
এইবার যদি বর্গ করি তাহলে এই পাশে কি হবে 5 স্কোয়ার আর এই পাশে কি -7 এর স্কোয়ার। 5 স্কোয়ার 25 -7 এর স্কোয়ার 49। এইবার বলেন বর্গ করার আগে বাম পাশ বড় ছিল, বর্গ করার পরে ডান পাশ বড় হয়ে গেছে, তার মানে এবার কিন্তু এই অসমতা চিহ্ন ঘুরাই দিতে হবে। এই হলো 4টা কেস, সবাই একটু মনোযোগ দেন। এই হলো 4টা কেস। এখন এই 4টা কেসকে আপনাকে সামারাইজ করতে হবে। এদিকে তাকান। নাম্বার 1, অসমতার উভয় পাশে যদি ধনাত্মক সংখ্যা থাকে সেক্ষেত্রে অসমতার উভয় পাশে বর্গ করার পরেও অসমতার চিহ্নের পরিবর্তন ঘটবে না। নাম্বার 1। কেস নাম্বার 2, এটা হচ্ছে কেস নাম্বার 2, কেস 2, এটা হচ্ছে কেস 1। অসমতার উভয় পাশে যদি দুইটা ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে এই অসমতার উভয় পাশে বর্গ করার পরে অসমতার চিহ্ন ঘুরে যাবে সব সময়, অলওয়েজ। হ্যাঁ, এবার তাকান। অসমতার উভয় পাশে, এদিকে তাকান, অসমতার উভয় পাশে যদি অসমতার এক পাশে যদি ধনাত্মক সংখ্যা থাকে, এক পাশে যদি ঋণাত্মক সংখ্যা থাকে, সেক্ষেত্রে অসমতা চিহ্ন কখনো ঘুরবে না, কখনো ঘুরে যাবে। তার মানে কি, অসমতার এক পাশে যদি পজিটিভ এক পাশে নেগেটিভ থাকে, এখানে দেখেন এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, সেক্ষেত্রে অসমতা চিহ্ন ঘুরবে কি ঘুরবে না এটা আমরা শিওরলি বলতে পারবো না, এটা বলা যাবে না, ঘুরতেও পারে নাও পারে। আমার কথা কি বুঝছেন? তাহলে 3টা কেস আমি একটু লিখে দিচ্ছি। নাম্বার 1, আচ্ছা কেস নাম্বার 1, কেস 1, অসমতার উভয় পাশে যদি ধনাত্মক সংখ্যা থাকে তবে অসমতাকে বর্গ করার পর অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল দেখেন। a is greater than b, কারণ আপনাকে তো সংখ্যা দিবে না, আপনাকে দিবে প্রতীক। a is greater than b অথবা x is greater than y এরকম দেওয়া থাকবে। হ্যাঁ, a is greater than b আর সাইডে আপনাকে বলে দিবে, এই যে এরকম দিয়ে সাইডে বলে দিবে যে a is greater than 0, b is greater than 0। এই যে a is greater than 0 মানে a 0 এর চেয়ে বড়, greater than 0 শব্দের অর্থ পজিটিভ। a is greater than 0 মানে হচ্ছে a পজিটিভ, b is greater than 0 মানে b ও পজিটিভ। তার মানে a এবং b উভয়ই পজিটিভ। এটা হচ্ছে আপনাকে সাইড নোটে বলে দিবে, a ও b উভয় কি পজিটিভ। তার মানে a ও b দুটোই পজিটিভ। এখন যদি আপনি উভয় পাশে বর্গ করেন, বর্গ করলেও কি হবে না, এই অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এরকম ছিল এরকমই থাকবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এবার কেস 2, অসমতার উভয় পাশে যদি ঋণাত্মক সংখ্যা থাকে তবে অসমতাকে বর্গ করার পর অসমতা চিহ্নের পরিবর্তন, অসমতা চিহ্ন ঘুরে যাবে। অসমতা চিহ্ন ঘুরে যাবে। ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এক্সাম্পল। অসমতার উভয় পাশে দুইটা ঋণাত্মক সংখ্যা থাকবে। ধরেন আমি লিখলাম যে a is greater than b, a b এর চেয়ে বড়। রিয়েল এক্সাম্পল কিন্তু লিখবেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু রিয়েল এক্সাম্পল একটা করে লিখবেন। রিয়েল এক্সাম্পল মানে এই যে এখানে আপনি এই টাইপের এক্সাম্পল দিবেন যে 5 is greater than 3, তাহলে 5 স্কয়ার is greater than 3 স্কয়ার। এরকম রিয়েল এক্সাম্পল কিন্তু এর সাথে সাথে লিখে রাখবেন, নাহলে কিন্তু পরে বুঝতে অসুবিধা হবে। a greater than এখানে সাইডে আপনাকে দিয়ে দিবে যে a is less than 0, b is less than 0। এই যে সাইডে a b এর পরিচয় দিয়ে দিছে। তার মানে a হচ্ছে 0 হচ্ছে ছোট, 0 হচ্ছে ছোট মানে নেগেটিভ সংখ্যা।
তখন এ একটা নেগেটিভ সংখ্যা, বি লেস দ্যান 0 মানে বিও নেগেটিভ সংখ্যা, এর মানে এ এবং বি উভয়ই নেগেটিভ সংখ্যা এই সাইডে বলা আছে। এখন যদি আমরা উভয় পাশে বর্গ করি, মানে এ স্কোয়ার বি স্কোয়ার করি, দুটা নেগেটিভ সংখ্যার উভয় পাশে বর্গ করলে সংখ্যা দুটা যেহেতু পজিটিভ হয়ে যাচ্ছে, তখন এদের অসমতা চিহ্ন কি ঘুরে যাচ্ছে। ওকে, আপনি রিয়েল এক্সাম্পল হিসেবে লিখবেন -5 ইজ গ্রেটার দ্যান -7 and -5 এর স্কোয়ার ইজ লেস দ্যান -7 এর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে কেস 3, কেস 3। কেস 3 তে কি অসমতার এক পাশে একটা পজিটিভ সংখ্যা থাকবে, এক পাশে একটা নেগেটিভ সংখ্যা থাকবে। লাইভে স্টুডেন্টের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আসলে লাইভে ক্লাস করা অনেকের জন্য সম্ভব না। কেন সম্ভব না? যারা সবসময় ফ্রি থাকে তারা কিন্তু ক্লাস করতে পারবে লাইভে, হ্যাঁ। আর যারা মনে করেন একটু ব্যস্ত থাকে, ম্যাক্সিমামই তো যারা আমরা পড়ালেখা করি, মানে স্টুডেন্ট লাইফে যখন থাকি তখন কিন্তু টিউশনি করে চলে ম্যাক্সিমামই, বা কোনো কাজ থাকে বা একাডেমিক কোনো চাপ থাকে, একাডেমিক কোনো পরীক্ষা থাকতে পারে, তখন আসলে লাইভ ক্লাস কন্টিনিউ রেগুলার করা হয় না, হ্যাঁ। আর এটা তো অনেক লং একটা কোর্স, 170+ ক্লাস, এটা ধৈর্য ধরে রাখাটাও কঠিন। তখন কি করে, রেকর্ড ক্লাস করে নেয়, তার সুবিধা মতো সময় রেকর্ড ক্লাস করে নেয়। এবং আমি সবাইকে পরামর্শ দিই যে যাদের রেকর্ড ক্লাস দেখার অনেক একটা সুবিধা আছে, হ্যাঁ, অনেক সুবিধা আছে, রেকর্ড ক্লাস দেখারও অনেক সুবিধা আছে। যেখানে বুঝতেছে না সেখানে ব্যাকে আসার সুযোগ আছে, হ্যাঁ। যেখানে একটু মনে করেন যে অঙ্কটা বুঝতে, যে অঙ্কটা পেরে গেছি, সেই স্কিপ করে চলে গেল। আমার কথা বুঝছেন? লাইভেরও যেমন সুবিধা আছে, রেকর্ডেরও সুবিধা আছে। যেমন আমি নিজেই যদি কোর্স করি, তাহলে আমি কোর্স করতাম, তাহলে আমি রেকর্ড ক্লাস প্রিফার করতাম, কারণ লাইভে অতক্ষণ বসে থাকার মতো সময় নাই, কারণ আমি নিজের মতো নিজে করবো, আমি পছন্দ করি। আবার অনেকে আছে দেখা যায় যে ভাই আমি খুব অলস, লাইভে না করলে পরে আর করা হয় না, সেটা ভিন্ন বিষয়। দুইটারই সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে? এর মানে এই না যে কেউ ক্লাস করে না। প্রত্যেকটা ক্লাসে দেখবেন যে ভিউ হচ্ছে, দেখবেন 6.5K, কোনোটায় হচ্ছে 8K, তার মানে কিন্তু দেখছে, এমন না যে দেখছে না। ভিডিওগুলো ভিউ হচ্ছে 8K, মানে কি 8,000 লোক ভিডিওটা দেখছে, হ্যাঁ। আচ্ছা, কেস 3 কি অসমতার উভয় পাশে এক পাশে পজিটিভ থাকবে, এক পাশে নেগেটিভ থাকবে। তার মানে কি বলা যায়, এটাকে একত্রে কি বলা যায়? তাহলে এক পাশে নেগেটিভ, এক পাশে পজিটিভ, তাহলে এখানে আমরা কি বলবো, অসমতার উভয় পাশে যদি দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে অসমতার উভয় পাশে যদি দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে। অসমতার উভয় পাশে অসমতার উভয় পাশে বিপরীত, দুই পাশে, উভয় পাশে না দিয়ে দুই পাশে দেন। অসমতার দুই পাশে দুটি বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকলে, বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকলে অসমতাকে বর্গ করলে কি হবে, অসমতা চিহ্ন ঘুরতেও পারে নাও পারে, এই ক্ষেত্রে বলা যাবে না, কখনো ঘুরবে কখনো ঘুরবে না, ঠিক আছে? অসমতাকে বর্গ করলে অসমতা চিহ্ন ঘুরতেও পারে, নাও পারে। ওকে, আচ্ছা, এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল। মনে করেন আপনি নিলেন যে 3 ইজ গ্রেটার দ্যান -2। 3 -2 হচ্ছে বড়, এটা সত্য। এখন যদি বর্গ করি তাহলে এই পাশে হবে 3 স্কোয়ার, আর এই পাশে কি -2 এর স্কোয়ার। 3 স্কোয়ার হচ্ছে 9, আর -2 এর স্কোয়ার হচ্ছে 4। তার 9 কি 4 এর চেয়ে বড় না? তার মানে কিন্তু অসমতা চিহ্ন ঘুরবে না। কিন্তু যদি আমি আর একটা এক্সাম্পল নিই যে 3 ইজ গ্রেটার দ্যান -7, হ্যাঁ, 3 -7 এর চেয়ে বড়, এখন বর্গ করবো, তাহলে এই পাশে 3 স্কোয়ার, এই পাশে -7 এর স্কোয়ার, 3 স্কোয়ার 9, -7 এর স্কোয়ার 49। এখন কিন্তু 9 49 হচ্ছে ছোট, মানে 49 বড়, তার মানে এরকম ঘুরে যাবে। তার মানে এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ সংখ্যা যদি থাকে, মানে দুই পাশে যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, আচ্ছা দেখেন, দুই পাশে যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে সেক্ষেত্রে কি হবে, দুই পাশে বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকলে কখনো অসমতা চিহ্ন ঘুরবে না, কখনো ঘুরে যাবে, ঠিক আছে? এই কেসটা
এই ক্ষেত্রে কি আমরা বলতে পারবো না, বাট আগের দুইটা ক্ষেত্রে আমরা বলতে পারবো। এখন আমরা এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আমি কয়েকটা গাণিতিক সমস্যা, এক্সট্রা গাণিতিক সমস্যা সমাধান করছি, ঠিক আছে? আপনারা একটু লিখে নেন, বইয়ে নাই কিন্তু। এক্সট্রা, ইফ p by q is less than 1, p by q is less than 1 and p and q are positive, p and q are positive integers, p and q are positive integers which of the following must be greater than which of the following must be greater than 1? এক নাম্বার অপশনে আছে √p divided by q, দুই নাম্বার অপশনে আছে q by p স্কয়ার, তিন নাম্বার অপশনে আছে p by 2q, চার নাম্বার অপশনে আছে q by p। দেখেন এখানে বলছে if p divided by q is less than 1। আচ্ছা কথা না বলি প্লিজ, p by q দেখেন p by q is less than 1 এবং p and q are positive integers। এর মানে কি, p এবং q হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক, তার মানে p এবং q হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। p এবং q কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে p ও পজিটিভ, q ও পজিটিভ এবং পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ না কিন্তু, বুঝছেন? এখন p by q is less than 1। এখন অঙ্কে বলছে যে তাহলে এই নিচের কোনটা একের চেয়ে বড় হবে, একের চেয়ে বড় হবে। এখন p by q কে যদি আমরা রিসিপ্রোকাল করে দিই, এদিকে তাকান, p by q কে যদি আমরা রিসিপ্রোকাল করে দিই, p by q কে যদি রিসিপ্রোকাল করে দেই তাহলে কি হবে? p by q কে রিসিপ্রোকাল করে দেন, তাহলে এই পাশে উপরে যাবে q, নিচে আসবে p, উপরে যাবে q, নিচে আসবে p। হ্যাঁ, আর এই পাশে রিসিপ্রোকাল করলে এর নিচে আছে 1, তাহলে উপরে যাবে এই 1টা, উপরে যাবে এই 1 নিচে আসবে। আচ্ছা আমাকে বলেন আমরা রিসিপ্রোকাল অপারেশনে কি পড়ছিলাম? অসমতার উভয় পাশে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে তাহলে রিসিপ্রোকাল করে দিলে অসমতা চিহ্ন ঘুরে যায়, মানে উভয় পাশে, এই পাশেও পজিটিভ এই পাশেও পজিটিভ যদি থাকে তাহলে রিসিপ্রোকাল করলে অসমতা চিহ্ন ঘুরে যাবে। এই পাশেও নেগেটিভ এই পাশেও যদি নেগেটিভ থাকে তাহলে রিসিপ্রোকাল করলে অসমতা চিহ্ন ঘুরে যাবে। বাট এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ করলে সেক্ষেত্রে অসমতা চিহ্ন ঘুরবে না। মনে আছে রিসিপ্রোকাল অপারেশন? তাহলে এখানে কিন্তু p আর q দুইজনই যেহেতু পজিটিভ বলে দেওয়া আছে, তার মানে p বাই q এই ফলাফলটাও পজিটিভ। আর এই পাশে ছিল কি? এই পাশে ছিল 1, তাহলে 1 একটা পজিটিভ সংখ্যা, আবার p যেহেতু পজিটিভ q যেহেতু পজিটিভ, তাহলে p বাই q যে ফলাফল সেই পুরো ফলাফলটাও পজিটিভ, কারণ দুইটা পজিটিভ সংখ্যার ভাগফল পজিটিভই হয়। তাহলে এই পাশেও পজিটিভ এই পাশেও পজিটিভ, মানে দুই পাশে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা। তাহলে কি বলছিলাম, অসমতার দুই পাশে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে তাহলে রিসিপ্রোকাল করলে এই অসমতা চিহ্ন ঘুরে যায়, তার মানে এটা হয়ে যাবে এরকম। তার মানে q বাই p ইজ গ্রেটার দ্যান 1, তার মানে q বাই p এর মানে একের চেয়ে বড় হবে অলওয়েজ। এই যে q বাই p, এটা হচ্ছে আমাদের উত্তর, 4 নম্বর অপশন। ক্লিয়ার বিষয়টা? হয়েছে? এটা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এটা বুঝছেন কিনা? রিসিপ্রোকাল অপারেশন মনে করেন, রিসিপ্রোকাল অপারেশনে কি ছিল? রিসিপ্রোকাল অপারেশনে ছিল অসমতার উভয় পাশে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, মানে দুইটাই পজিটিভ দুইটাই নেগেটিভ, তাহলে রিসিপ্রোকাল করলে অসমতা চিহ্ন ঘুরে যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই 1 তো পজিটিভ, কিন্তু p বাই q পজিটিভ কিনা কি করে বুঝবো? এই যে প্রশ্নে p আর q এর পরিচয় দেওয়া আছে, p এবং q পজিটিভ ইন্টিজার, তাহলে p ও পজিটিভ q ও পজিটিভ, তা দুইটা পজিটিভ সংখ্যার অনুপাত, এটাও পজিটিভই হবে।
তাহলে এই পাশেও পজিটিভ, এই পাশেও পজিটিভ। তাহলে যদি রিসিপ্রোকাল করি, মানে উল্টাই দেই, কিউ উপরে গেল, পি নিচে আসলো, আর এই পাশে রিসিপ্রোকাল করব, এই পাশে আছে 1, তার নিচেও তো 1 আছে, তাহলে এই 1 উপরে গেল, এই 1 নিচে আসলো, তার মানে দুই পাশে রিসিপ্রোকাল করলাম, এই পাশেও পজিটিভ, এই পাশেও পজিটিভ ছিল, তো দুই পাশে যেহেতু একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা, তাহলে রিসিপ্রোকাল করলে অসমতা ছিল এরকম, হয়ে যাবে এরকম, মানে কিউ বাই পি ইজ গ্রেটার দ্যান 1। অঙ্কে এটাই চাইছে যে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি গ্রেটার দ্যান 1, কোনটা অবশ্যই গ্রেটার দ্যান 1 হবে। ওকে, তাহলে কিউ বাই পি। এবার আমরা চলে যাচ্ছি আর একটা অঙ্ক দেখেন। if 1 by q is greater than 1, which of the following must be true? নিচের কোনটি অবশ্যই সত্য হবে? এক নাম্বার অপশন হচ্ছে 1 is less than q square, 2 নাম্বার অপশন হচ্ছে 1 divided by q square is greater than 2, 3 নাম্বার অপশন হচ্ছে 1 is greater than q square, 4 নাম্বার অপশন হচ্ছে 1 by q square is less than 1। আচ্ছা দেখেন, বলছে if 1 by q is greater than 1, আচ্ছা 1 divided by q একের চেয়ে বড়, মানে এই মানটা একের চেয়ে বড়, which of the following must be true? এবং অপশনে আমরা দেখতে পাচ্ছি কিউ এর উপর বর্গ করা সব অপশন, তার মানে বুঝে গেছি যে এখানে আমাকে উভয় পাশে বর্গ করে কাজটা করছে, তাই না? উভয় পাশে বর্গ করে কাজটা করছে। আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই, তাহলে আমরাও বর্গ করব, সমস্যা নেই। তাহলে 1 by q is greater than 1। আপনারা কি বলতে পারবেন এই কোশ্চেনে, এই প্রশ্নে কিন্তু কিউ এর পরিচয় দেওয়া নাই যে কিউ পজিটিভ না নেগেটিভ। আপনারা বলেন তো কিউ পজিটিভ না নেগেটিভ, এবং কেন পজিটিভ বা কেন নেগেটিভ একটু বলেন তো, কাইন্ডলি একটু বলেন তো। এই কোশ্চেনে কিন্তু আগের কোশ্চেনে যেমন পি কিউ এর পরিচয় দেওয়া ছিল যে পি কিউ আর পজিটিভ ইন্টিজার্স, মানে পি এবং কিউ উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাট এখানে কিন্তু পি কিউ এর পরিচয় দেওয়া নেই, মানে কিউ এর পরিচয় দেওয়া নাই যে কিউ পজিটিভ নাকি নেগেটিভ। হ্যাঁ, আপনারা বলেন তো এখানে কিউ পজিটিভ নাকি নেগেটিভ, বা পজিটিভ বা নেগেটিভ যদি হয় তাহলে কেন পজিটিভ বা কেন নেগেটিভ একটু বলতে পারবেন? আচ্ছা 1 থেকে বড়, পজিটিভ 1 এর চেয়ে বড়। আচ্ছা দেখেন 1 by q is greater than 1, 1 by q এর মান 1 এর চেয়ে বড়, তাহলে এই অনুপাতটা যেহেতু 1 এর চেয়ে বড়, দুইটা সংখ্যার অনুপাত কখন 1 এর চেয়ে বড় হয়? মানে 1 এর চেয়ে বড় মানেই তো পজিটিভ, মানে 0 এর চেয়ে বড় যদি পজিটিভ হয় তাহলে 1 এর চেয়ে বড় কি পজিটিভ না? অবশ্যই। কোনো কিছু যখন 0 এর চেয়ে বড় হয় সেটাই পজিটিভ হয়, তাহলে 1 এর চেয়ে বড় হলে তো আরো বড় পজিটিভ, তাই না বিষয়টা? তাহলে 1 by q is greater than 1, এ থেকে বুঝতে হবে, এখন উপরে আছে 1, এদিকে তাকান, উপরে আছে 1, 1 কেমন সংখ্যা? পজিটিভ সংখ্যা। এখন কিউ এর মান যদি পজিটিভ না হয় তাহলে তো 1 by q পুরোটা পজিটিভ থাকে না। যদি কিউ এর মান নেগেটিভ হয়ে যায় তাহলে উপরে তো 1 ছিল মানে পজিটিভ ছিল, আর নিচে যদি কিউ নেগেটিভ হয় তাহলে তো 1 by একটা নেগেটিভ সংখ্যা, এই পুরো জিনিসটা নেগেটিভ হয়ে যেত, আর এই পুরো জিনিসটা নেগেটিভ হলে তো নিশ্চয়ই সেটা 1 এর চেয়ে বড় হওয়ার সুযোগ ছিল না। তার মানে এখানে বুঝে নিতে হবে কিউ। এখন অনেকে মনে করতেছে ভাই গ্রেটার দ্যান 1 মানেই পজিটিভ, না, নেভার। যদি এমন হইতো, একটু তাকান, মনে করেন যে পি বাই কিউ ইজ গ্রেটার দ্যান 1, পি বাই কিউ যদি গ্রেটার দ্যান 1 হয়, এ থেকে বলেন তো পি কিউ উভয়, পি কিউ এর পরিচয় বলেন, পি কিউ দুইজনই পজিটিভ নাকি দুইজনই নেগেটিভ, নাকি একজন পজিটিভ একজন নেগেটিভ? পি বাই কিউ যদি 1 এর চেয়ে বড় হয়, মানে দেখেন যদি পি প্লাস হয় কিউ প্লাস হয়, তাও দুইজনের অনুপাত দুইটাই প্লাসে প্লাসে কিন্তু প্লাস হতে পারে, কিন্তু দেখা গেল কিউ মাইনাস পিও মাইনাস, মাইনাসে মাইনাসে কেটে কিন্তু ঘটনাটা কিন্তু প্লাসও ঘটতে পারে, অনেক চেয়ে বড় হতে পারে। তার মানে কিন্তু এমন না যে পি বাই কিউ ইজ গ্রেটার দ্যান, এটা এই 1 এর চেয়ে বড় দেখেই কিন্তু পি কিউ দুইজনই পজিটিভ, এটা বলা সম্ভব না।
পি বাই কিউ গ্রেটার দ্যান 1 এটা দেখেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া সম্ভব না যে পি কিউ দুইজনই মানে পজিটিভ। কেন? মনে করেন যে পি এর মান মাইনাস সামথিং, কিউ এর মান মাইনাস সামথিং, পি কিউ দুইজনই নেগেটিভ, তো মাইনাসে মাইনাসে কেটেও তো এই দুটার অনুপাত পজিটিভ আসতে পারে, বুঝছেন? কিন্তু এখানে কিন্তু উপরে আছে 1, মানে উপরে 1 তো পজিটিভ, এটা শিওর। তাহলে নিচে কিউ পজিটিভ না হলে কিন্তু এই দুজনের অনুপাত পজিটিভ হবে না, এই জন্য কিউ পজিটিভ, এই কোশ্চেনে কিউ পজিটিভ, বুঝছেন? আশা করি বুঝছেন। হ্যাঁ, ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা একটু এটাকে রিসিপ্রোকাল করে দিতে পারি, বা আড়াআড়ি গুণও করে দিতে পারি। আড়াআড়ি গুণ করে দেন, যেহেতু এটা পজিটিভ সংখ্যা, কিউ পজিটিভ না, আড়াআড়ি গুণ করে দেন বা রিসিপ্রোকাল করে দেন। রিসিপ্রোকাল করলে কিউ যাবে উপরে, এই পাশে 1, আর এই পাশে এই নিচে আছে 1, সেই 1 উপরে যাবে, নিচে হচ্ছে 1। এখন যেহেতু এই পাশেও পজিটিভ ছিল আর এই পাশে ছিল 1, এটাও পজিটিভ, দুই পাশে যেহেতু পজিটিভ সংখ্যা, রিসিপ্রোকাল করলে কি হবে? এই অসমতা চিহ্ন ঘুরে যাবে। তাহলে কিউ ইজ লেস দ্যান 1। এখন উভয় পাশে বর্গ করেন। কেন বর্গ করবো? কারণ অপশনে বর্গ করা, তাই। উভয় পাশে যদি বর্গ করি, এই পাশে হবে কিউ স্কোয়ার, এই পাশে হবে 1 স্কোয়ার, অসমতা চিহ্ন ঘুরবে না। কেন ঘুরবে না? কারণ আমরা একটু আগে পড়ে আসছি যে অসমতার দুই পাশে যদি দুইটা পজিটিভ সংখ্যা থাকে, তাহলে উভয় পাশে বর্গ করলে অসমতা চিহ্নের পরিবর্তন হয় না। আমরা তো জানি যে কিউ পজিটিভ, আবার 1ও পজিটিভ, তাহলে দুই পাশেই পজিটিভ, সুতরাং অসমতা চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা। এখন যদি আমি কিউ স্কোয়ার ইজ লেস দ্যান 1, এখন প্রশ্নে আবার এই অপশনটার সাথে মিলছে, দেখেন কিউ স্কোয়ার 1 এর চেয়ে ছোট, এটাকে কিন্তু তার মানে 1 কিউ স্কোয়ার চেয়ে বড়, তার মানে 1 ইজ লেস দ্যান কিউ স্কোয়ার, 1 ইজ গ্রেটার দ্যান কিউ স্কোয়ার, 1 ইজ গ্রেটার দ্যান কিউ স্কোয়ার। দেখেন কিউ স্কোয়ার 1 এর চেয়ে ছোট, এর মানে 1 কিউ স্কোয়ারের চেয়ে বড়, এই যে 3 নম্বর অপশনের সাথে ম্যাচ করছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা। এখন একটা প্রশ্ন আমি আপনাদেরকে বানাই দিচ্ছি। ধরেন বলা হলো যে পি বাই কিউ ইজ গ্রেটার দ্যান 1, বুঝছেন? পি বাই কিউ ইজ গ্রেটার দ্যান 1, ওকে, পি বাই কিউ ইজ গ্রেটার দ্যান 1। সাইডে যদি পরিচয় দেওয়া হয় পি ইজ লেস দ্যান 0, কিউ ইজ লেস দ্যান 0, কিংবা বলে দিল শুধু পি ইজ লেস দ্যান 0, আর কিচ্ছু বললো না, তাহলে পি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান কিউ স্কোয়ার, এটা রাইট? নাকি পি স্কোয়ার ইজ লেস দ্যান কিউ স্কোয়ার, এটা রাইট? এই দুজনের মধ্যে কোনটা রাইট বলেন? পি বাই কিউ ইজ গ্রেটার দ্যান 1, হ্যাঁ, পি বাই কিউ ইজ গ্রেটার দ্যান 1, আর সাইডে পি এর পরিচয় দিয়ে আছে পি ইজ লেস দ্যান 0, মানে পি একটা নেগেটিভ সংখ্যা। তাহলে এই দুজনের মধ্যে কোনটা রাইট? ভেবেচিন্তে বলবেন। বলেন তো। কোনটা রাইট? পি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান কিউ স্কোয়ার, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। 1 নাম্বার রাইট না 2 নাম্বার রাইট বলেন? 1 রাইট না 2 রাইট? পি কিউ এর পরিচয় কি এখানে? শুধু পি এর পরিচয় দেওয়া আছে, পি ইজ লেস দ্যান 0, মানে পি নেগেটিভ, কিউ এর পরিচয় দেওয়া নাই। পি যদি নেগেটিভ হয় এই কোশ্চেনে, তাহলে কিউ কে অবশ্যই নেগেটিভ হতে হবে, তাছাড়া কখনোই পি কিউ এর অনুপাত কখনোই গ্রেটার দ্যান 1 মানে পজিটিভ হতে পারে না। পি বাই কিউ গ্রেটার দ্যান 1 মানে পজিটিভ হবে। আরে গ্রেটার দ্যান 0 যদি পজিটিভ হয়, তাহলে গ্রেটার দ্যান 1 পজিটিভ হবে না, আরো বড় পজিটিভ। তার মানে পি বাই কিউ, পি আর কিউ এর অনুপাত গ্রেটার দ্যান 1, মানে এই অনুপাতটা একটা পজিটিভ সংখ্যা। পজিটিভ কখন হবে? যদি উপরেও পজিটিভ হয়, নিচেও পজিটিভ হয়, অথবা উপরেও নেগেটিভ হয়, নিচেও নেগেটিভ হয়। নেগেটিভ কেটেও কিন্তু পজিটিভ আসবে। তার মধ্যে পি এর পরিচয় যেহেতু লেস দ্যান 0, মানে নেগেটিভ দেওয়াই আছে, তার মানে কিউ কে অটোমেটিকলি নেগেটিভ হতেই হবে, তাছাড়া উপায় নেই। তার মানে এই কোশ্চেনে পি ও কিউ উভয়ই নেগেটিভ, এইটুকু বুঝছেন কিনা? উভয়ই ঋণাত্মক সংখ্যা, তার মানে পি বাই কিউ ইজ গ্রেটার দ্যান 1, এখানে পি কিউ উভয়ই নেগেটিভ সংখ্যা। উভয় কি সংখ্যা? নেগেটিভ সংখ্যা। হ্যাঁ, এখন রিসিপ্রোকাল করে দেন। রিসিপ্রোকাল করার দরকার কি? আপনাকে উভয় পাশে বর্গ করতে হবে। দেখেন, উভয় পাশে বর্গ করতে হবে। উভয় পাশে বর্গ করার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এই কিউ কে ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে হচ্ছে পি, এই কিউ ওই পাশে যে 1 এর সাথে গুণ হবে, তাহলে কিউ,
এবং অসমতা চিহ্ন ঘুরে যাবে। এখন বলবেন ভাই কেন ঘুরলো? কারণ আসলে এই কিউ ওই পাশে যায় গুণ হয়নি, আসলে আমি উভয় পাশে একটা কিউ দিয়ে গুণ করছি, উভয় পাশে আমি একটা কিউ দিয়ে গুণ করছি, কিউ, আর কিউ তো একটা নেগেটিভ সংখ্যা, আর অসমতার উভয় পাশে যদি নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ করেন তখন অসমতা চিহ্ন ঘুরবে না। ইয়েস, এই কিউ কিউ কাটা, তার মানে এই পাশে থাকলো পি ইজ লেস দ্যান কিউ। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি পাইলাম? পি ইজ লেস দ্যান কিউ। পি কিউ উভয়ই কিন্তু ঋণাত্মক, ঋণাত্মক। এইবার আমরা করব বর্গ, তাহলে এই পাশে হবে পি স্কোয়ার, এই পাশে হবে কিউ স্কোয়ার। এইবার উভয়ের দুই পাশে যদি দুইটা ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে বর্গ করার পর অসমতা চিহ্ন ঘুরে যায়, তাহলে এই চিহ্ন আবার ঘুরবে। 1 নাম্বার রাইট। 2 নাম্বার কিভাবে রাইট হলো? আপনারা প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, 2 নাম্বার কিভাবে রাইট হলো? আপনারা কি বোঝেন নাই? সবাই তো 2 নাম্বার রাইট দিচ্ছে, না বুঝলে তো বিপদ। আমি বুঝছি আপনারা কি করছেন, আপনারা এই কিউ কে ওই পাশে অনেক সাথে গুণ করছেন। আরে ভাইয়া, কিউ কে অনেক সাথে গুণ করছেন, কিউ যে ঋণাত্মক সংখ্যা, তো কিউ কে আসলে ওই পাশে গুণ করছি। ঘটনা তো ওই পাশে কিউ কে গুণ করি না, আমরা উভয় পাশে কিউ কে গুণ করি যাতে এই কিউ আর এই কিউটা কেটে যায়। তো কিউ তো একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে দুই পাশে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন ঘুরে যায় না? এখনো মনে হয় বোঝে নাই, ক্লিয়ার হলো না মনে হয় বিষয়টা, তাই না? সবাই বি বি রাইট দিচ্ছে কেন? আপনারা কি বোঝেন নাই? আচ্ছা, না বুঝলে কোথায় বোঝেন নাই সেটা আমাকে একটু কোশ্চেন করেন, আমি তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। পি ও কিউ নেগেটিভ সংখ্যা। আচ্ছা, নেগেটিভ সংখ্যা। এখন এই দুইজনকে যদি বর্গ করতে চান তাহলে আগে এক পাশে পি রাখেন, এক পাশে কিউ রাখেন। তাহলে আপনি কি করছেন? আপনি কিউ কে ওই পাশে নিয়ে গেছেন। আরে কিউ তো নেগেটিভ সংখ্যা, তাই একটা নেগেটিভ সংখ্যাকে ওই পাশে যখন গুণ করতেছেন, তা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন ঘুরবে না? আমি তো আপনারা ভুল করছেন কোথায় আমি বুঝছি, ভুল করছেন এই যে এখানে, আপনারা ভুলটা করছেন এই যে এখানে, এই পি রেখে দিয়েছেন আর এই কিউ কে অনের সাথে গুণ করছেন, অন আর কিউ গুণ হয়ে এই জায়গা চিহ্ন পরিবর্তন করেন নাই। আরে ভাই, কিউ তো একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে কিউ দিয়ে যে ওই পাশে গুণ করলেন অনকে, তাহলে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন ঘুরবে না? অসমতা চিহ্ন ঘুরবে না? তো অসমতা চিহ্ন এখন ঘুরে গেল। এখন পি কিউ দুইজন তো ঋণাত্মক, আগেই আমরা এদের পরিচয় বের করছি, এখন এই এখানে আবার বর্গ করছি, তাই দুইটা ঋণাত্মক সংখ্যাকে যখন বর্গ করবেন তখন তো চিহ্ন এখান থেকে আবার ঘুরে যাবে, কারণ দুইটা ঋণাত্মক সংখ্যার বর্গ করলে অসমতা চিহ্ন ঘুরে যায়। হ্যাঁ, কিউ ধনাত্মক কেন ধরবেন? কিউ তো ধনাত্মক হওয়ার সুযোগ নাই, কারণ পি বাই কিউ ইজ গ্রেটার দেন অন, তাহলে পি বাই কিউ এর মান অনের চেয়ে বড় হবে, অনের চেয়ে বড় হওয়া মানে তো ধনাত্মক হওয়া। তো দুইটা সংখ্যার অনুপাত ধনাত্মক কখন হয়? যখন উপরেও ধনাত্মক নিচেও ধনাত্মক, অথবা উপরেও ঋণাত্মক নিচেও ঋণাত্মক। তার মধ্যে পি এর পরিচয় দিয়ে আছে পি ইজ লেস দ্যান 0, মানে পি একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে কিউ কে ঋণাত্মক হতে হবে, না হলে তো এদের অনুপাত অনের চেয়ে বড় মানে ধনাত্মক হবে না। হ্যাঁ, তো শুরু থেকেই তো বুঝালাম। দেখেন, লেখেন if a is greater than b is greater than 1, then which of the following is true? এক নাম্বার অপশন আছে a স্কোয়ার ইজ গ্রেটার দ্যান বি স্কোয়ার, 2 নাম্বার অপশন আছে a স্কোয়ার ইজ লেস দ্যান এ বি, 3 নাম্বার অপশন আছে বি প্লাস ইজ গ্রেটার দ্যান 2a, 3 নাম্বার অপশন আছে a মাইনাস বি ইজ লেস দ্যান 0। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ভাই আমি যদি প্রথমেই এই যে এই লাইনেই উনি প্রশ্ন করছেন, দেখেন উনি প্রশ্ন করছে যে পি বাই কিউ ইজ গ্রেটার দ্যান 1, আমি যদি এখানেই যদি দুই পাশে বর্গ করে দিই তাহলে হবে না?
উনি এখানেই দুই পাশে বর্গ করে দিতে চাচ্ছে। দেখেন এদিকে তাকান, এই পাশে যদি আপনি বর্গ করবেন, এই পাশে বর্গ করলে কি হবে? p/q is greater than 1। না, এখানে বর্গ করলে তো হচ্ছে না। এখানে বর্গ করলে তো হচ্ছে না, আগে দুজনকে দুই পাশে নিয়ে বর্গ করতে হচ্ছে, তাছাড়া হচ্ছে না। আচ্ছা আমি দেখছি এটা, হ্যাঁ দেখছি, ক্লাস শেষে দেখছি, ক্লাস টাইম নষ্ট না করি। আচ্ছা এখানে কি বলছে দেখেন, শর্ত দিয়ে আছে a is greater than b is greater than 1। এ থেকে কি বোঝা যায় না, তার মানে a b এর চেয়ে বড়, আবার b হচ্ছে 1 এর চেয়ে বড়। আচ্ছা b 1 এর চেয়ে বড়, তাহলে a কি 1 এর চেয়ে বড় হবে না? অবশ্যই, কারণ a যেখানে a তো b এর চেয়ে বড়, আবার b 1 এর চেয়ে বড়। তাহলে আমি যদি মাঝখানে b কে চিন্তা না করি, তাহলে এও কিন্তু 1 এর চেয়ে বড়, a 1 এর চেয়ে আরো বড়, b 1 এর চেয়ে বড়, a কিন্তু আরো বড়, কারণ a সবার সামনে আছে। তাহলে b 1 এর চেয়ে বড় মানে b একটা ধনাত্মক সংখ্যা, a 1 এর চেয়ে বড় তার মানে এও একটা ধনাত্মক সংখ্যা। তার মানে এই লাইনটা দেখে বুঝতে হবে a b উভয়ই ধনাত্মক সংখ্যা। বুঝতে পারছেন কি? এই লাইনটা দেখে বুঝতে হবে a b উভয়ই পজিটিভ। পজিটিভ আচ্ছা, আগের লাইনে কি ছিল? p/q। হ্যাঁ হবে হবে হবে, রাইট, ঠিক আছে। এটা কে করলো? আন্না রয়, হ্যাঁ থ্যাংক ইউ। দেখেন p/q কিন্তু পজিটিভ, কারণ এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এই নেগেটিভ নেগেটিভ কেটে p/q কিন্তু পজিটিভ। p/q পজিটিভ কিনা? তাহলে p/q পজিটিভ, আবার এই পাশেও কিন্তু 1 একটা পজিটিভ। তাহলে আমরা যদি এখন বর্গ করে দিই, তাহলে p/q এর হোল স্কয়ার। এখন উভয় পাশে যখন ধনাত্মক সংখ্যা থাকে তখন কিন্তু আমরা অসমতার চিহ্ন পরিবর্তন করি না। তাহলে এই পাশে হচ্ছে কি p স্কয়ার ডিভাইডেড বাই q স্কয়ার ইজ গ্রেটার দ্যান 1। এইবার কিন্তু q স্কয়ার কিন্তু ধনাত্মক সংখ্যা, তাহলে এবার p স্কয়ার ডিভাইডেড বাই q স্কয়ার দ্বিগুণ করতেছি, আর এই পাশে 1 ইনটু q স্কয়ার। তার মানে আমরা দুই পাশে q স্কয়ার দ্বিগুণ করছি। q ঋণাত্মক হইলেও q স্কয়ার কিন্তু ধনাত্মক, কারণ ঋণাত্মক সংখ্যার উপর বর্গ করলে ধনাত্মক হয়। এই q স্কয়ার কাটা, তাহলে আর উভয় পাশে q স্কয়ার দিয়ে গুণ করছি মানে একটা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি। ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু অসমতা চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে এই পাশে থাকলে p স্কয়ার ইজ গ্রেটার দ্যান q স্কয়ার হবে, কোনো সমস্যা নেই, হবে, হ্যাঁ হবে। আচ্ছা তাহলে a b উভয়ই পজিটিভ, এটা বোঝা গেছে। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, এবং আমি দেখতে পাচ্ছি স্কয়ার করা আছে। তার মানে এখানে কি বলা যায়, দেখেন a b এর চেয়ে বড়, এই অংশটা যদি নেই তাহলে a ইজ গ্রেটার দ্যান b, এই যে এই অংশটুকু। এখন a আর b এর উপর স্কয়ার করা আছে, তাহলে স্কয়ার করেন, তাহলে এই পাশে করবেন a স্কয়ার, এই পাশে করবেন b স্কয়ার। এখন a b উভয়ই কি সংখ্যা? পজিটিভ সংখ্যা। কি করে বুঝলাম? এই যে a b দুইজনই 1 এর চেয়ে বড়, এই 1 এর চেয়ে বড় দেখে বুঝে নিতে হবে a b দুইজনই পজিটিভ। তাহলে দুইজনই পজিটিভ, তাহলে দুইটা পজিটিভ সংখ্যার উপর বর্গ করলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মানে এটা যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে a স্কয়ার ইজ গ্রেটার দ্যান b স্কয়ার, 1 নম্বর অপশন রাইট। এটা হইছে 1 নম্বর অপশন রাইট। ওকে নেক্সট। আচ্ছা নেক্সট আর একটা প্রশ্ন নেন। if x is equal to 1 divided by 9, which is the correct ordering, which is the correct ordering of x comma x square and root x। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দেখেন x এর একটা মান, এবার কিন্তু x এর একটা ভ্যালু দেওয়া আছে, এবার কিন্তু অসমতা দেওয়া নাই। আচ্ছা অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি। অপশনগুলো কেমন আছে দেখেন। 1 নাম্বার অপশন আছে root x is greater than x square is greater than x। 2 নাম্বার অপশন আছে root x is greater than x is greater than x square। 3 নাম্বার অপশন আছে x is greater than root x is greater than x square।
4 নাম্বার অপশন আছে x ইজ গ্রেটার দ্যান x স্কয়ার ইজ গ্রেটার দ্যান রুট x। আচ্ছা দেখেন x এর ভ্যালু দেওয়া আছে, এখন আপনি এই x এর ভ্যালু কিন্তু একটা সুন্দর মান 1/9। এই অঙ্কটা আপনি দুই ভাবে, একটা কনসেপ্ট দিয়ে করতে পারেন আর একটা হচ্ছে মান বের করে করতে পারেন। x ইজ ইকুয়াল টু 1/9 দেওয়া আছে, এবার x স্কয়ার তো x এর মান যেহেতু 1/9 তার মানে 1/9 এর উপর স্কয়ার, এই যে x এর মান 1/9 তার উপর স্কয়ার, এই যে তাহলে 1 এর স্কয়ার করলে 1, 9 এর স্কয়ার করলে 81 মানে 1/81, অর্থাৎ x স্কয়ারের ভ্যালু 1/81। এন্ড রুট x এর ভ্যালু কি, এই যে তিনটা ভ্যালুর মান সাজাতে বলছে, কারেক্ট অর্ডারিং মানে কি, অর্ডার করা মানে হচ্ছে, অর্ডারিং মানে হচ্ছে সাজানো, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানো। তো বলছে কারেক্ট অর্ডারিং মানে এখানে কোনটা কারেক্ট ভাবে সাজানো হয়েছে, বুঝছেন? তাহলে রুট x, তাহলে x এর মান কত, x এর মান 1/9, 1 এর রুট 1 আর 9 এর রুট 3, তার মানে রুট x এর মান 1/3। এখন আপনারা বলেন 1/9, 1/81 আর 1/3 এদের মধ্যে সবচেয়ে বড় কে? দেখেন প্রত্যেকটা ভগ্নাংশের উপরে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে উপরে কিন্তু 1, লবে 1 আছে, সবার লবে 1, তার মানে লবের উপর ডিপেন্ড করতেছে না, এবার হরের উপর ডিপেন্ড করতেছে। এখানে হরে 9, এখানে হরে 81, এখানে হরে 3। তাহলে আমরা কি জানি, যত বড় সংখ্যা দিয়ে ভাগ করব মান তত ছোট হবে না? তাহলে এটাকে 81 দিয়ে ভাগ করতেছি, তার মানে এই মানটা সবচেয়ে ছোট। এখানে 3 দিয়ে ভাগ করতেছি, মানে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি, এই মানটা সবচেয়ে বড়। এখানে 9 দিয়ে ভাগ করতেছি, তার মানে এখানে সবচেয়ে কম দিয়ে ভাগ করতেছি, মানে এই মানটা সবচেয়ে বড়। তারপরে এখানে 9 দিয়ে ভাগ করছি, তার মানে তার পরবর্তী হচ্ছে এইটা, আর তারপরে এটা হচ্ছে সবচেয়ে ছোট 1/81 দিয়ে ভাগ করতেছি, তার মানে x স্কয়ার। তাহলে এই অর্ডারিংটা হচ্ছে রাইট, রুট x গ্রেটার দ্যান x স্কয়ার। তাহলে কত নাম্বার অপশন? 2 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আর কনসেপ্ট দিয়ে কিভাবে করতে পারেন এদিকে তাকান, এদিকে সবাই একটু মনোযোগ দেন প্লিজ। কনসেপ্ট হচ্ছে x একটি প্রকৃত ভগ্নাংশ, x ইকুয়াল টু প্রকৃত ভগ্নাংশ, এখানে প্রকৃত ভগ্নাংশ, সবাই একটু মনোযোগ দেন। কোন প্রকৃত ভগ্নাংশের উপর যত বড় পাওয়ার মান তত ছোট, যত ছোট পাওয়ার মান তত বড়। এই কনসেপ্টটা একটু সুন্দর করে বুঝে নেন। কোন প্রকৃত ভগ্নাংশের উপর যত বড় পাওয়ার সেই মান তত ছোট, আর যত ছোট পাওয়ার সেই মান তত বড়, বুঝছেন? আচ্ছা, এখন এখানে কি কি আছে? এখানে আছে x স্কয়ার, আর একটা আছে রুট x, এদিকে তাকান, আর একটা আছে রুট x। এখন x মানে কিন্তু x এর উপরে 1, পাওয়ার 1, x স্কয়ার মানে x এর উপরে পাওয়ার 2, আর x টু দি পাওয়ার রুট মানে x এর উপরে পাওয়ার হাফ। তাহলে আমি কি বলছি, কোন প্রকৃত ভগ্নাংশের উপরে যত বড় পাওয়ার সেই মান তত ছোট, আর কোন প্রকৃত ভগ্নাংশের উপর যত ছোট পাওয়ার সেই মানটা তত বড়। তাহলে এখানে x একটা প্রকৃত ভগ্নাংশ, এই যে কি করে বুঝলাম, এই যে x এর মান 1/9, 1 হচ্ছে উপরের লব, ছোট হর বড়। তাহলে এখন বলেন x যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমি কি বলছি, প্রকৃত ভগ্নাংশের উপরে বড় পাওয়ার হলে মান ছোট। তাহলে এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কিন্তু এই যে 2, তার মানে এই মানটা সবচেয়ে ছোট। আর সবচেয়ে ছোট পাওয়ারের মান, মানে পাওয়ার যেখানে ছোট সেই মানটা সবচেয়ে বড়। তাহলে পাওয়ার এখানে ছোট কত, এই দেখেন পাওয়ার হাফ, 1, 2 আর হাফ, এদের মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে হাফ, তার মানে এই মানটা সবচেয়ে বড়। তাই x এর উপরে হাফ মানে রুট x, এই যে আমার কথা কি বুঝছেন? এরকম ছোট পাওয়ারের মানটা সবচেয়ে বড় হবে, এরকম আস্তে আস্তে পর্যায়ক্রমে সাজাই আসতে হবে। আমার কথা ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে কি বিষয়টা? হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশের উপরে যত বড় পাওয়ার সেই মান তত ছোট, প্রকৃত ভগ্নাংশের উপরে যত ছোট পাওয়ার সেই মান তত বড়। ওকে, আচ্ছা, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, যদি এমন হইতো, মনে করেন যে আমি আপনাকে যদি একটা দেই, দেখেন বলা হলো যে, মনে করেন যে এখানে আমি x এগুলো না দিয়ে বললাম যে ঘনমূল x, বর্গমূল x, হ্যাঁ, আর হচ্ছে পঞ্চমূল x। বলা হলো যে এই তিনজনের মধ্যে কোনটা বড়, কিভাবে থাকবে আপনারা বলেন তো? এই তিনজনের মধ্যে মানে কিভাবে থাকবে, কোনটা আপনারা বলেন, কোনটা বড়? আমি ঘনমূল x এটাকে দিলাম 1 নাম্বার, বর্গমূল x এটাকে দিলাম 2 নাম্বার, আর পঞ্চমূল x এটাকে দিলাম 3 নাম্বার। এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এই যে x = 1/9, তার মানে x একটা কি সংখ্যা, x একটা প্রকৃত ভগ্নাংশ, x একটা প্রকৃত ভগ্নাংশ, এই যে x = 1/9। তাহলে ঘনমূল x, দেখেন এদিকে, ঘনমূল x মানে কিন্তু x টু দি পাওয়ার 1/3, বর্গমূল x মানে x টু দি পাওয়ার 1/2, পঞ্চমূল x মানে x টু দি পাওয়ার 1/5, এই যে পঞ্চমূল x মানে x টু দি পাওয়ার 1/5, বর্গমূল x। এখন আমি কি বলছি, প্রকৃত ভগ্নাংশের উপরে যত ছোট পাওয়ার সেই মান তত বড়।
আচ্ছা, তাহলে এখন এদের মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কোথায়? সবচেয়ে ছোট পাওয়ার কিন্তু 1/5, এই যে পাওয়ার 1/5, বুঝছেন? তার মানে এই যে x টু দি পাওয়ার 1/5 মানে এই মানটা সবচেয়ে বড় হবে, এই মানটা সবচেয়ে বড় হবে। ক্লিয়ার? আচ্ছা, এই কনসেপ্ট থেকে আরো একটা প্রশ্ন আসছে পরীক্ষাতে, কোথায় যেন, এই চাকরি পরীক্ষাতেই আসছে। লেখেন, if r is equal to 0.345, s is equal to 0.345 এর স্কোয়ার, and t is equal to 345, which is the correct ordering, which is the correct ordering of R, S and T? এক নাম্বার অপশন R is greater than S is greater than T, দুই নাম্বার অপশন T is greater than S is greater than R, তিন নাম্বার অপশন T is greater than R is greater than S, চার নাম্বার অপশন S is greater than R is greater than T। এবার বলেন, এখানে কিন্তু দেখেন আর এর মান দিছে, আর এর মান দিছে 0.345 এর স্কোয়ার, আর এস এর মান দিছে কিন্তু ওই একই সংখ্যা, ওই সেম সংখ্যার উপরে বর্গ। টি এর মান দিছে কিন্তু ওই একই সংখ্যার উপরে বর্গমূল। খেয়াল করে দেখছেন? তার মানে একটা সংখ্যা হচ্ছে আর, এই যে আর, আর একটা কি এস, আর একটা কি টি। এই আর এর মান হচ্ছে 0.345। এই 0.345 এটা কি প্রকৃত ভগ্নাংশ না? অবশ্যই। মনে আছে, 0 এবং 1 এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ, তাই কি না? তাহলে এস, এস কি? এস হচ্ছে 0.345 এর স্কোয়ার, আর টি কি? 0.345 এর রুট। এই যে রুট, এই রুট মানে কিন্তু পাওয়ার হাফ, এই রুট মানে কিন্তু পাওয়ার হাফ। এবার আমাকে বলেন, এটা হচ্ছে এটা হচ্ছে টির মান, আর এর উপরে কিছু নাই মানে কিন্তু 1 আছে, কিছু নাই 1 আছে। তাহলে এখন বলেন এগুলোতে সবচেয়ে ছোট পাওয়ার যেটা, সেটা সবচেয়ে বড়। তো এখানে দেখেন প্রত্যেকে কিন্তু দেখেন, এখানেও একই সংখ্যা, এখানেও যে সংখ্যা, এখানেও সেই সংখ্যা, সেম সংখ্যা, এবং এরা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের উপরে পাওয়ার যত ছোট তত বড়। একই প্রকৃত ভগ্নাংশ, আবার বলছি, সেম প্রকৃত ভগ্নাংশ কিন্তু এখানে সেম। তাহলে এখানে পাওয়ার সবচেয়ে ছোট, এই যে হাফ, তাহলে হাফ ছোট মানে টি সবচেয়ে বড়, তাহলে টি সবচেয়ে বড়, তার মানে টি সবচেয়ে বড়, অর্থাৎ এইটা, এইটা আর এইটার মধ্যে রাইট হবে। তারপরে পাওয়ার সোর্স হচ্ছে 1, তারপরে হচ্ছে আর থাকবে, তারপর হচ্ছে আর, এই যে তারপরে হচ্ছে এস। তাহলে 3 নাম্বার অপশন রাইট, 3 নাম্বার অপশন। 4 নাম্বার কিভাবে? এস কিভাবে বড় হয়? এস কিভাবে বড় হয়? ম্যাক্সিমাম 4 দিচ্ছে, ঠিক বুঝলাম না। এস কিভাবে বড় আমাকে একটু বোঝান তো। এস কিভাবে বড় আমি কি বুঝালাম? এইখানে যে এস, এখানে যে 0.345, এই 0.345 এটা কি প্রকৃত ভগ্নাংশ না? এটাও কিন্তু সেই একই প্রকৃত ভগ্নাংশ, এই যে। আর প্রকৃত ভগ্নাংশ মানে কি? যার মান 0, 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। তাহলে এইগুলা কিন্তু 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট না? কি যে বুঝলাম না। তাহলে কাল কি বুঝালাম কি? প্রকৃত ভগ্নাংশের মান 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট না? তাহলে এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এই যে 0.345, দেখেন এটাও 0.345, এটাও 0.345, এটাও 0.345। তো 0.345 সংখ্যাটা প্রকৃত ভগ্নাংশ না? আর প্রকৃত ভগ্নাংশের উপরে যত ছোট পাওয়ার সেই মান তত বড়, যত ছোট পাওয়ার, আর যত বড় পাওয়ার সেই মান তত ছোট। তাহলে এখানে আমরা বড় পাওয়ার মানে 2, এটাই তো সবচেয়ে ছোট, আর ছোট পাওয়ার হচ্ছে হাফ, এটা হচ্ছে সবচেয়ে বড়। তার মানে এই মানটা হচ্ছে টি এর মান, তার মানে টি থাকবে সবার সামনে, আর এই মানটা হচ্ছে এস এর মান, তার মানে এস থাকবে সবার পিছনে। যে টি সামনে, এস পিছনে, যে 3 নাম্বার অপশন রাইট। না বুঝলে কিন্তু বিপদ। লেখেন, if
-9 is less than or equal to x less than or equal to 9 and খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়াচ্ছি এখন 0 is less than or equal to y is less than or equal to 12 what is the greatest possible value what is the greatest possible value of xy এক নাম্বার অপশন -108 দুই নাম্বার অপশন 0 তিন নাম্বার অপশন 100 চার নাম্বার অপশন 108 এখানে কি বলছে এখানে বলছে if -9 is less than or equal to x less than or equal to 9 and 0 is less than or equal to y is less than or equal to 12 তার মানে x এর মান -9 এর সমান বা -9 এর চেয়ে বড় এবং 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট y এর মান 0 এর সমান বা 0 এর চেয়ে বড় 12 এর সমান বা 12 এর চেয়ে ছোট হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ xy মানে নিচের কোনটি xy এর সম্ভাব্য সর্বোচ্চ মান xy এর সর্বোচ্চ মান চাইছে তাকান xy এর কি xy এর সর্বোচ্চ মান এখন আমাকে বলেন x এবং y এরা কি দুজন গুণ আকারে আছে না দুইটা রাশির গুণফল কখন সর্বোচ্চ হবে বলেন দুইটা রাশির গুণফল কখন সর্বোচ্চ হবে দুইটা রাশির গুণফল তখনই সর্বোচ্চ হবে যখন এইটার মানও সর্বোচ্চ নিব এইটার মানও সর্বোচ্চ নিব তখনই দুইটা রাশির গুণফল সর্বোচ্চ হবে কারণ গুণ যত বড় বড় সংখ্যায় গুণ করব তত মান বেশি হবে না আমার কথা কি বুঝছেন তাহলে এই x এর সর্বোচ্চ মান নিতে হবে y এরও সর্বোচ্চ মান নিতে হবে x এর সর্বোচ্চ মান কোথা থেকে পাবো x এর সর্বোচ্চ মান পাবো এই যে x এর মানের রেঞ্জ দেওয়া আছে এই যে রেঞ্জ x এর সর্বোচ্চ মান 9 এর সমান তার মানে 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট তার মানে x এর ম্যাক্সিমাম মান 9 y এর সর্বোচ্চ মান কোথা থেকে পাবো এই যে এই রেঞ্জ থেকে পাবো এই রেঞ্জে y এর সর্বোচ্চ মান কত এই যে 12 এর সমান বা 12 এর চেয়ে ছোট তার মানে y এর মান সর্বোচ্চ 12 হতে পারে 9 এর 12 গুণ করলে কত 108 ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার এটা কি ক্লিয়ার হইছে কোনো প্রশ্ন আছে আগে বুঝতে হবে যে দুইটা রাশির গুণফল কখন কিভাবে সর্বোচ্চ হয় সেটা বুঝতে হবে তাহলে এখানে x তাহলে আমরা জানি বড় বড় সংখ্যা দিয়ে গুণ করলেই তো ফলাফল সর্বোচ্চ হয় তাহলে x ও বড় নিতে হবে y ও বড় নিতে হবে তাহলেই তো এদের গুণফলটা সর্বোচ্চ হবে মানে একটা বিশাল সংখ্যা আসবে তাই কি না আপনারা কি আমার কথা বুঝছেন আচ্ছা এইবার তাহলে আপনারা আমার প্রশ্নের উত্তর দেন যদি আমি এখানে রেঞ্জটা এরকম দিতাম দেখেন আগের প্রশ্নের কিন্তু উত্তর 108 হ্যাঁ আগের প্রশ্নের উত্তর 108 এখন আমি নতুন একটা প্রশ্ন নিলাম এটা পরীক্ষায় আসা প্রশ্ন না আমি বানাই দিচ্ছি আপনারা বলবেন -10 is less than or equal to x is less than or equal to 9 এবং -15 is less than or equal to y is less than or equal to 12 এবার বলেন তো কি অবস্থা xy এর সর্বোচ্চ মান এবার কেমন হবে xy এর সর্বোচ্চ মান একটু তাকান x এবং y এদিকে তাকান x এবং y এই দুইটা রাশির মান সর্বোচ্চ হতে হলে আমরা জানি যে বড় বড় সংখ্যাকে গুণ করলে ফলাফল সর্বোচ্চ হয় তাই না হ্যাঁ তাহলে এখন x এর সর্বোচ্চ মান এখানে কত 9 তাহলে নিব 9 y এর সর্বোচ্চ মান এখানে কত 12 তাহলে নিব 12 9 12 তে কত 108 এখানে মডুলাস নাই যে আপনারা 0 নিচ্ছেন আগে বোঝার চেষ্টা করেন এখানে কি মডুলাস আছে কিন্তু মজার বিষয় হচ্ছে
এক্স এর এদিকে তাকান, এক্স এর মিনিমাম মান এখানে কত? এক্স এর মিনিমাম মান এখানে কিন্তু -10, তার মানে এক্স ইকুয়াল টু যদি -10 নেন, আর ওয়াই এর মিনিমাম মান কিন্তু -15, ওয়াই এর মিনিমাম মান হচ্ছে -15। এইবার যদি এই দুইটা মান নিয়ে গুণ করেন তাহলে -10 ইন্টু -15 মাইনাসে মাইনাসে +150, দেখছেন এক্স ওয়াই এর সর্বোচ্চ মান 150 আসতেছে, আর এখানে আসতেছে 108। তাহলে 108 নেবেন না 150 নেবেন? 150। এখানেই আপনাকে একটা টুইস্ট বুঝতে হবে, হ্যাঁ, এটা অনেকে বোঝে না, যে দুইটা রাশির গুণফল সর্বোচ্চ আসতে পারে দুই ভাবে, দুইটা রাশির গুণফল ম্যাক্সিমাম আসতে পারে দুই ভাবে। কিভাবে? এদিকে তাকান, এটা এক্স এটা ওয়াই, যদি এক্স এর মান প্লাস হয় ওয়াই এর মান প্লাস হয়, তাও এদের গুণফলটা এই যে এক্স ওয়াই এর মান কিন্তু প্লাস আসতে পারে। যদি এক্স এর মান মাইনাস হয় ওয়াই এর মান মাইনাস হয়, তাও কিন্তু এই মাইনাসে মাইনাসে এক্স ওয়াই এই গুণফলটা পজিটিভ আসতে পারে। তার মানে দুইটা রাশির গুণফল পজিটিভ হওয়ার মানে ম্যাক্সিমাম হতে পারে দুই ভাবে। দুইজনই পজিটিভ সংখ্যা নিলে হতে পারে, দুইজনই নেগেটিভ সংখ্যা নিলে হতে পারে। হ্যাঁ, কিন্তু আগের কোশ্চেনটাই আগের কোশ্চেনে তো এখানে নাই, এখানে নেগেটিভ ছিল, কিন্তু এখানে নেগেটিভ ছিল না, তাই আমরা নেগেটিভটাকে বিবেচনাই করিনি। বুঝছেন? এটা কিন্তু টুইস্ট আছে, বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে দুইটা সংখ্যার গুণফল সর্বোচ্চ দুই ভাবে আসতে পারে। সংখ্যা দুইজনই পজিটিভ হতে পারে, আবার দুইজনই নেগেটিভ হতে পারে। যখন দুইজনকেই পজিটিভ নিয়ে চিন্তা করবেন, এদিকে তাকান, দুইজনকেই যখন পজিটিভ নিয়ে চিন্তা করবেন, তখন এক্স এর সর্বোচ্চ পজিটিভ মান, ওয়াই এর সর্বোচ্চ মান পজিটিভ মান নেবেন। কিন্তু যখন এক্স ওয়াই দুইজনকেই যখন নেগেটিভ চিন্তা করবেন, তখন অবশ্যই এই দুজনের সর্বনিম্ন নেগেটিভ মান দিয়ে চেষ্টা করতে হবে। কারণ এদিকে তাকান, অনেকে বুঝে না এখানে, এক্স এর মানও নেগেটিভ নেব, ওয়াই এর মানও নেগেটিভ নেব, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে নেগেটিভ নেওয়ার সময় কি কেমন নেগেটিভ নিব? সর্বনিম্ন নেগেটিভ মান নিব। এক্স এর মান সর্বনিম্ন নেগেটিভ, ওয়াই এর মান সর্বনিম্ন নেগেটিভ, কারণ সর্বনিম্ন নেগেটিভের পাশেই বড় সংখ্যা বসে থাকে। এখানে সর্বনিম্ন নেগেটিভ -10, তাই -10 নিচ্ছি। এখানে সর্বনিম্ন নেগেটিভ -15, তাই -15 নিচ্ছি। ভাইয়া এই মাইনাস আর এই মাইনাসের তো অস্তিত্ব থাকবে না, লাস্টে ফলাফল তো দিবে আমার এই 10 আর এই 15। তার মানে যখন দুইটা রাশির গুণফল, দুইটা রাশির দুইজনকেই নেগেটিভ সংখ্যা নিয়ে আমি সর্বোচ্চ গুণফল চিন্তা করতে যাব, তখন আমাকে এই নেগেটিভ সংখ্যা দুইটার সর্বনিম্ন ভ্যালু নিতে হবে। সর্বনিম্ন ভ্যালু নিলে পরে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এই বড় বড় সংখ্যা গুণ হয়ে বড় ফলাফল দিবে। আমার কথা মানে ক্লিয়ার হলো না? আমি আবার বলছি, যখন আমি দুইটা রাশির গুণফল যখন ম্যাক্সিমাম নিব, সেক্ষেত্রে রাশি দুইজনকেই যখন পজিটিভ চিন্তা করব, সেক্ষেত্রে সর্বোচ্চ পজিটিভ ভ্যালু নিব। এই যে এখানে সর্বোচ্চ পজিটিভ ভ্যালু 12। কিন্তু যখন দুইটা রাশির দুইজনকেই নেগেটিভ, এক্স কেও নেগেটিভ ওয়াই কেও নেগেটিভ নিব, সেক্ষেত্রে এক্স আর ওয়াই এর সর্বনিম্ন নেগেটিভ মান নিয়ে ট্রাই করতে হবে। কেন এই অঙ্কের সর্বনিম্ন মান কেন 8 হবে? সর্বনিম্ন মান কেন 8 হবে? এর মধ্যে কি জিরো নাই? এর মধ্যে জিরো নাই, সর্বনিম্ন মান কেন 8 হবে? এখান থেকে একটা পজিটিভ নেন, একটা নেগেটিভ নেন, এখান থেকে একটা পজিটিভ, এর মধ্যে পজিটিভ মান নেই। সর্বনিম্ন মান কিভাবে পাবেন? একটা নিবেন পজিটিভ, একটা নিবেন নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ মিলে নেগেটিভ মান আসবে, সেটা হলো সর্বনিম্ন মান। হ্যাঁ, সর্বনিম্ন নেগেটিভ দুইটা সংখ্যা গুণ করে সর্বোচ্চ পজিটিভ আসতেছে, বুঝছেন কি? তাহলে অ্যান্সার কি দুইটাই হবে? কোনটা দুইটাই হবে? কেন দুইটা কেন হবে আপনি বলেন, কি বলে না বলে? এক্স ওয়াই গুণ করলে কি? -10 গুণ -15 গুণ করে কি আসতেছে? 150 আসতেছে না? 150 বড় না 108 বড়? 150 বড়। তার মানে এই কোশ্চেনে এক্স ওয়াই এর সর্বোচ্চ মান 150। 108 কি বড় নাকি যে 108 কে নেবেন? হয়েছে? এটা বুঝছেন? ক্লিয়ার হয়েছে? এখন দেখি আপনাদের একটা করতে দিই, তাহলে আর একটা করতে দিই, দেখি কি অবস্থা। এগুলো বুঝতে হবে, এগুলো বুঝে, এগুলো মাথার খেলা। হ্যাঁ, এগুলো ওই সাধারণভাবে চিন্তা করলে হবে না।
এগুলো ব্যাংকে আইবিএতে আসে, এই টাইপের কোশ্চেন। না আর একটা দিচ্ছি আমি, এটা লেখেন তো, -5 is less than or equal to x is less than or equal to 10, -7 is less than or equal to x is less than or equal to 9। এবার বলেন তো এবার এক্স ওয়াই এর সর্বোচ্চ মান কত বলেন? দেখেন এখানেও নেগেটিভ মান আছে, এখানেও নেগেটিভ মান আছে, তখন বুঝতে হবে যে এখানে সর্বোচ্চ মান দুই ভাবে আসতে পারে। যখনই দেখবেন যে এক্স এর মানও নেগেটিভ হয়, ওয়াই এর মানও নেগেটিভ হয়, মানে এক্স এর মান পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, এখানে দেখেন নেগেটিভ আছে পজিটিভ আছে, ওয়াই এর এখানে এক্স কেন দিচ্ছে আমি বারে বারে, এক্স কেন, এটা ওয়াই হবে, এটা ওয়াই হবে, বুঝছেন? ওয়াই এর মানও কিন্তু নেগেটিভও আছে পজিটিভও আছে, যখন দেখবেন যে এক্স এর মান পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, ওয়াই এর মানও পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, তখন এই এক্স ওয়াই এর সর্বোচ্চ মান দুই ভাবে আসতে পারে। এক্স এবং ওয়াই দুইজন পজিটিভ হয়েও আসতে পারে, এক্স এবং ওয়াই দুইজন নেগেটিভ হয়েও আসতে পারে। হ্যাঁ, তাহলে এখন আমি এক্স এবং ওয়াই দুইজনকেই পজিটিভ নিব, তাহলে এক্স এর পজিটিভ, এক্স ও ওয়াই দুইজনকেই পজিটিভ নিতে হলে পজিটিভের সময় দুইজনেরই সর্বোচ্চ পজিটিভ মান চিন্তা করতে হবে। এক্স এর সর্বোচ্চ পজিটিভ মান 10, ওয়াই এর সর্বোচ্চ পজিটিভ মান 9, তাহলে 9 10 90, ব্যাস। এবার এক্স ওয়াই দুইজনকে নেগেটিভ চিন্তা করব, নেগেটিভ চিন্তা করার সময় দুইজনেরই সর্বনিম্ন নেগেটিভ মান চিন্তা করতে হবে, তাহলে এক্স এর সর্বনিম্ন নেগেটিভ মান -5, ওয়াই এর সর্বনিম্ন নেগেটিভ মান -7, তাহলে -5 আর -7 -35, সরি 35। এখন বলেন 35 বড় নাকি 90 বড়? 90 বড়, তাই আমার এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ মান দুইটা নিয়ে সর্বোচ্চ মান আসছে, আগের অঙ্কে নেগেটিভ মান দুইটা নিয়ে সর্বনিম্ন মান সর্বোচ্চ মান আসছিল। এবার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে আমার এক্স ওয়াই এর সর্বোচ্চ পসিবল ভ্যালু হচ্ছে 90। এবার আমরা একটা অঙ্ক নিচ্ছি, দেখেন এগুলো হচ্ছে মাথার খেলা। হ্যাঁ, এগুলা সাধারণ মাথা দিয়ে চিন্তা করলে হবে না, একটু আধ্যাত্মিক হতে হবে। Which of the following represents all possible values of xy? এইটা বুঝলে আর কিছু লাগবে না, হ্যাঁ সব কিছু হয়ে যাবে এখান থেকে। 3 less than xy is less than 11। 2 নাম্বার অপশন 8 less than xy less than 19। 3 নাম্বার অপশন 15 less than xy less than 88। 4 নাম্বার অপশন 24 less than xy less than 55। আচ্ছা দেখেন এখানে কিন্তু এক্স এর একটা রেঞ্জ দেওয়া আছে, ওয়াই এর একটা রেঞ্জ দেওয়া আছে, এবং হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে মানে কোনো কিছুকে উপস্থাপন করা। হ্যাঁ, অল পসিবল ভ্যালুস অফ এক্স ওয়াই মানে নিচের কোনটি এক্স ওয়াই এর সকল সম্ভাব্য মান নির্দেশ করতেছে। দেখেন কোনো অসমতায় কোনো একটা রাশির সকল সম্ভাব্য মান বের করার সময় সবকিছু বের করতে হয় না, সর্বোচ্চ মান বের করতে হয়, সর্বনিম্ন বের করতে হয়, আর মাঝের গুলাকে অসমতার মাধ্যমে প্রকাশ করতে হয়।
কারণ সর্বোচ্চ জানেন সর্বনিম্ন জানেন, আপনি বলবেন এর মান হচ্ছে এত থেকে এতর মধ্যে, মাঝখানেরগুলো দেখাতে হয় না। যখন বলে অল পসিবল ভ্যালুস, কোন একটা রাশির অল পসিবল ভ্যালুস সকল সম্ভাব্য মান বের করেন, তখন সব দেখাতে হয় না, সর্বোচ্চ আর সর্বনিম্ন দেখাতে হয়, আর মাঝখানে ওই রাশিটা বসায় অসমতা চিহ্ন দিয়ে দিতে হয়। দেখেন এখানে কিন্তু নেগেটিভের কোনো অস্তিত্ব নাই, এখানেও কিন্তু নেগেটিভের কোনো অস্তিত্ব নাই, মানে সব পজিটিভ ভ্যালুস। যখন দেখবেন দুইটা অসমতার দুইটার কোনোটাতেই কোনো নেগেটিভ ভ্যালু নাই, তখন এই মান খুব সহজ, মানে রাশি দুইটা আমাকে কি বের করতে বলছে, এক্স ওয়াই এর সকল সম্ভাব্য মান। এক্স ওয়াই মানে কি, এক্স আর ওয়াই এর গুণফল। তার মানে এক্স ওয়াই এর সর্বোচ্চ মান লাগবে। দেখেন এক্স ওয়াই এর সর্বোচ্চ মান, যখনই দেখবেন যে সব পজিটিভ, এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, তখন সর্বোচ্চ মান পাবেন সর্বোচ্চ পজিটিভ সংখ্যা দিয়ে। তাই তো আমরা জানি, তাই তো জানি। তাহলে এখানে সর্বোচ্চ পজিটিভ 8, 8-এর চেয়ে ছোট, কিন্তু আমরা 8 নিব কেন, কারণ 8-এর চেয়ে ছোট হচ্ছে 7.9999999, মানে 8ই ধরা যায়। আর এখানে ওয়াই এর সর্বোচ্চ মান কত, ওয়াই এর মান 11-এর চেয়ে ছোট, তার মানে এখানে সর্বোচ্চ মান ওই 11 নিয়ে চিন্তা করতে হবে। তাহলে 8 11 88, তাহলে এক্স ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে 88 হবে না, 88-এর চেয়ে ছোট হবে, কারণ এক্স তো 8 না, 8-এর চেয়ে ছোট, ওয়াই তো 11 না, 11-এর চেয়ে ছোট, কিন্তু আমরা 8 আর 11 নিয়ে চিন্তা করতেছি, তাহলে 88 পাইছি। এটা এক্স ওয়াই এর সর্বোচ্চ মান না, এক্স ওয়াই এর সর্বোচ্চ মান এইটার চেয়ে ছোট, বুঝছেন বুঝছেন। এবার সর্বনিম্ন মান, এক্স ওয়াই এর সর্বনিম্ন পাওয়ার সময়, যেহেতু আমি আবার বলছি এক্স এবং ওয়াই যদি সব পজিটিভ হয়, তাহলে সর্বনিম্ন পাওয়ার ক্ষেত্রে দুইটা রাশির গুণফল সর্বনিম্ন কখন হবে, যখন এক্স এর মানও মিনিমাম ওয়াই এর মানও মিনিমাম, তখনই তো সর্বনিম্ন পাবেন, তাই না। তাহলে এক্স এর মান মিনিমাম এখানে কত, 3 না, মানে 3-এর চেয়ে ছোট, মানে 3 আর কি। ওয়াই এর মিনিমাম মান 5, তাহলে 3 5 কত, 15। তাহলে এক্স ওয়াই এর মিনিমাম মান কি 15 না, এক্স ওয়াই এর মিনিমাম মান 15-এর চেয়ে কি হবে, 15-এর চেয়ে বড় হবে, মানে 15 না, 15-এর চেয়ে বড়। তার মানে এক্স ওয়াই এর ম্যাক্সিমাম মান 88-এর চেয়ে ছোট হবে, আর মিনিমাম মান 15-এর চেয়ে বড় হবে, এই রেঞ্জ। বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এই যে 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন ক্লিয়ার। জি, আর আরো সহজ করে বলে দিচ্ছি, যখনই এরকম দুইটা অসমতা দেওয়া থাকবে, একটাতে এক্স একটাতে ওয়াই, এবং এখানে নেগেটিভের কোনো অস্তিত্ব থাকবে না, এবং এক্স ওয়াই এর রেঞ্জ বের করতে বলবে, দেখেন অল পসিবল, এদিকে তাকান, অল পসিবল ভ্যালুস অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই এর সকল সম্ভাব্য মান। এখানে কিন্তু এক্স ওয়াই এর রেঞ্জ বের করতে বলছে, মানে এক্স ওয়াই কত থেকে কত পর্যন্ত, তাই না। তো এক্স ওয়াই কেমনে পাবেন, এই এক্স আর ওয়াই গুণ করে, তাহলে মাঝখানের এক্স মাঝখানের ওয়াই গুণ করে মাঝখানে বসাই দিবেন। এই বাম পাশেরটার সাথে বাম পাশেরটা গুণ, 3 5 15, এই ডান পাশেরটার সাথে ডান পাশে গুণ, 8 11 88, শেষ। তবে অবশ্যই যদি অসমতায় কোনো নেগেটিভ চিহ্নের অস্তিত্ব না থাকে, তাহলেই কিন্তু, আর নেগেটিভ চিহ্নের অস্তিত্ব থাকলে কিন্তু খবর আছে, তখন কিন্তু ভেবেচিন্তে উত্তর দিতে হবে। বোঝা গেছে। হ্যাঁ, আমি যে এখন একটা অঙ্ক দিচ্ছি সেই টাইপের, দেখেন -8 is less than or equal to x is less than or equal to 2, and -4 is less than or equal to y is less than or equal to 10. Which of the following represents the range of, range মানে সীমা, বুঝছেন, range of all possible values of xy। 1 নাম্বার অপশন, -8 less than or equal to xy less than or equal to 20। 2 নাম্বার অপশন, -80 less than or equal to xy less than or equal to 32। -32 less than or equal to xy less than or equal to 20। -8 less than or equal to xy less than or equal to 32। দেখেন
হ্যাঁ দিচ্ছি। এখন আপনাকে এক্স এর একটা রেঞ্জ দেওয়া আছে, তাকান, ওয়াই এর একটা রেঞ্জ দেওয়া আছে, আর আপনাকে বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য রেঞ্জ অফ অল পসিবল ভ্যালুস অফ এক্স ওয়াই। তার মানে এক্স ওয়াই এর সকল সম্ভাব্য মানের রেঞ্জ বা সীমা কোনটা হবে। এখন এখানে কিন্তু ভাইয়া নেগেটিভের অস্তিত্ব আছে, এখানে নেগেটিভের অস্তিত্ব আছে, সুতরাং সাধারণ দৃষ্টিতে তাকালে পারে হবে না। এখন আপনাকে জানতে হবে যে কিভাবে তার মানে সীমা, শোনেন, দুইটা রাশির গুণফলের সীমা চাইছে না, এক্স ওয়াই এর সীমা, তার মানে এক্স ওয়াই এর সর্বোচ্চ মান লাগবে, এক্স ওয়াই এর সর্বনিম্ন মান লাগবে। সীমা বের করতে গেলে সর্বোচ্চ আর সর্বনিম্ন লাগে, বলতে হয় যে হ্যাঁ সীমা বের করলে কি বলেন যে এখান থেকে ওই পর্যন্ত, তাহলে সর্বনিম্ন আর সর্বোচ্চ পাইলে কিন্তু হবে, তাই না। এখন এদিকে তাকান, এক্স, আচ্ছা এদিকে তাকান, আমি যদি এক্স ওয়াই এর জি এক্স ওয়াই ম্যাক্সিমাম কখন হবে জানেন, এক্স ওয়াই ম্যাক্সিমাম হবে যখন এক্সও প্লাস ওয়াইও প্লাস, অথবা যখন এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, তখন এই প্লাস প্লাসে হবে প্লাস, আবার মাইনাসে মাইনাসেও কিন্তু এই এক্স ওয়াই এর মান প্লাস হবে, বুঝতেছেন। তার মানে এক্স ওয়াই এর মান সর্বোচ্চ আসতে পারে দুই ভাবে, এক্স এবং ওয়াই দুইটাকেই প্লাস নিতে হবে, এক্স এবং ওয়াই দুইটাকেই মাইনাস নিতে হবে। তাহলে আমি যখন এক্স ওয়াই এর ম্যাক্স বের করব, ম্যাক্স মানে এই কেস থেকে, এই দুই কেস থেকে কিন্তু ম্যাক্সিমাম মান আসবে, ম্যাক্স কেমনে হবে। তাহলে আমি এক্স এবং ওয়াই দুইটাকে প্লাস ধরে চিন্তা করি, যখন এক্স এবং ওয়াই দুজনকে প্লাস ধরবেন, প্লাসের ক্ষেত্রে কেমন মান নিতে হয়, এক্স দুইটা রাশির গুণফল কখন সর্বোচ্চ হবে, যখন এক্স এর মান ম্যাক্সিমাম নিব, ওয়াই এর মানও ম্যাক্সিমাম নিব, দুইটা বড় মান গুণ করেই তো ফলাফল ম্যাক্সিমাম আসবে। তাহলে এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে 2, তাহলে এক্স এর মান নেব 2, ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে 10, তাহলে ওয়াই এর মান নেব 10, আর এর ক্ষেত্রে আসলো 20, মানে এক্স ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু আসছে 20, যখন এক্সও প্লাস নিছে ওয়াইও প্লাস নিছে। কিন্তু এক্স এবং ওয়াই দুইজনকে নেগেটিভ নিব, সেক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে কেমন নিতে হয় মনে আছে, নেগেটিভের ক্ষেত্রে কেমন নিতে হয়, নেগেটিভের ক্ষেত্রে সর্বনিম্ন নেগেটিভ মান নিতে হয়, এক্স এর সর্বনিম্ন নেগেটিভ মান -8, এই যে -8 এর সমান, আর ওয়াই এর সর্বনিম্ন মান -4, -8 আর -4 মানে -32, তার মানে এক্স ওয়াই এর ম্যাক্সিমাম মান হচ্ছে 32, এর বাইরে আসবে না, বুঝা যাচ্ছে। আচ্ছা, এবার মিনিমাম মান কিভাবে আসতে পারে, এদিকে তাকান, এটা ম্যাক্সিমাম মান অ্যানালাইসিস। এখন এক্স ওয়াই এর মান মিনিমাম কেমনে আসতে পারে, মিনিমাম, এই যে মিনিমাম মান কেমনে আসতে পারে, এদিকে তাকান, মিনিমাম মান আসতে এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আসতে পারে, মিনিমাম মানে তো মাইনাস আসবে, বুঝছেন। এমন হতে পারে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, সেক্ষেত্রেও কিন্তু প্লাস মাইনাস প্লাসে মাইনাস আসতে পারে। তার মানে মিনিমাম মান বের করার সময় এক্স কে নেগেটিভ, সরি এক্স কে পজিটিভ ওয়াই কে নেগেটিভ ধরেও আসতে পারে, এক্স কে নেগেটিভ ওয়াই কে পজিটিভ ধরেও আসতে পারে। তাহলে এক্ষেত্রে মিনিমাম মান বের করার সময় কি করবো, আমি শোনেন, এক্স এর পজিটিভ ওয়াই এর নেগেটিভ নেন, পজিটিভের ক্ষেত্রে এদিকে তাকান, মিনিমাম মান বের করার সময় কিন্তু সর্বোচ্চ পজিটিভ ভ্যালু, পজিটিভ যেটা নেবেন, যার পজিটিভ ভ্যালু নেবেন সেটা নেবেন সর্বোচ্চ, আর যার নেগেটিভ ভ্যালু নেবেন সেটা এক্স নেন আর ওয়াই নেন সেটা নেবেন সর্বনিম্ন নেগেটিভ মান। তাহলে এক্স এর সর্বোচ্চ পজিটিভ কত, 2, আর ওয়াই এর সর্বনিম্ন নেগেটিভ কত, -4, তাহলে কত হচ্ছে -8। এখন এক্স কে নেব নেগেটিভ, ওয়াই কে নেব পজিটিভ, তাহলে এক্স এর সর্বনিম্ন নেগেটিভ মান কত, -8, ওয়াই এর সর্বোচ্চ পজিটিভ মান কত, 10, এই -8 আর 10 হচ্ছে -80। তাহলে এখন -8 আর -80 মধ্যে কোনটা সবচেয়ে ছোট, -80 ছোট, তাই আমরা -80 কে নিব, মানে সর্বনিম্ন মান -80 আর সর্বোচ্চ মান 32, তার মানে এক্স ওয়াই এর সর্বোচ্চ মান এই যে 32 -80, তার মানে এক্স ওয়াই মান সর্বোচ্চ 32 এর সমান বা 32 এর ছোট, -80 এর সমান বা -80 এর চেয়ে বড়, এই অপশনটা উত্তর। আপনারা কি বুঝছেন, এটা ধরা কি বুঝছেন, কেন ঠিক নেই, কেন ঠিক নেই, কেন ঠিক নাই, আপনারা কি বুঝছেন, কথাটা কি বুঝছেন। আমি আবার বলছি, যখন এরকম দুইটা অসমতা দিবে, একটা এক্স এর রেঞ্জ একটা ওয়াই এর রেঞ্জ, আর বলবে এক্স ওয়াই এর সর্বনিম্ন বা সর্বোচ্চ মান, মানে রেঞ্জ কত, এক্স ওয়াই এর রেঞ্জ কত, সেক্ষেত্রে এক্স ওয়াই এর সর্বোচ্চ মান বের করতে হবে, এক্স ওয়াই এর সর্বনিম্ন মান বের করতে হবে। সর্বনিম্ন মান বের করার সময়, আরে ভাই শোনেন, সর্বনিম্ন মান বের করার সময় এক্স এর পজিটিভ মান ওয়াই এর নেগেটিভ মান একবার নেবেন, এক্স এর নেগেটিভ মান ওয়াই এর পজিটিভ মান একবার নেবেন। আপনারা কি বোঝেন নাই, প্লিজ একটু রেসপন্স করেন তো, বোঝেন নাই ভাইরে, এক্স কে পজিটিভ ওয়াই কে নেবেন, পজিটিভ নেন আর শোনেন, যখন সর্বনিম্ন মান বের করবেন, মিনিমাম মান এক্স ওয়াই এর গুণফলের,
তখন যার পজিটিভ ভ্যালু নিবেন সেটা সবচেয়ে বড় পজিটিভ ভ্যালু নিবেন, আর যার নেগেটিভ ভ্যালু নিবেন তার সর্বনিম্ন নেগেটিভ ভ্যালু নিবেন। তাহলে এই প্রথম কেসে এক্স কে পজিটিভ নিচ্ছি, তার মানে এক্স এর সর্বোচ্চ মানটা ব্যবহার করব। এক্স এর সর্বোচ্চ পজিটিভ মান 2, এই যে। আর ওয়াই এর মান নেগেটিভ নিব, তার মানে ওয়াই এর সর্বনিম্ন নেগেটিভ মান ব্যবহার করব, তার মানে -4, এই যে, তাহলে -8। এবার যখন এই কেসে আসবো যে এক্স এর মান নেগেটিভ নিব, ওয়াই এর মান পজিটিভ নিব, সেক্ষেত্রে এক্স এর সর্বনিম্ন নেগেটিভ মান ইউজ করব। এক্স এর সর্বনিম্ন নেগেটিভ মান -8। আর যেহেতু ওয়াই এর মান প্লাস নিচ্ছি, তাহলে ওয়াই এর সর্বোচ্চ পজিটিভ মান বের করব, ইউজ করব, তাহলে 10, তাহলে 8 10 -80। ভাইয়া শোনেন, এই নেগেটিভ চিহ্নটা কেন আসতেছে? এই নেগেটিভ চিহ্নটা আসতেছে একজন পজিটিভ একজন নেগেটিভ, তাই জন্য না? তাই জন্য কিন্তু। তার মানে এখানে ভ্যালুগুলা, এই যে ভ্যালু দুইটা নিচ্ছি না, এই ভ্যালুগুলা যত বড় হবে এই গুণফলটা কিন্তু এখানে সবচেয়ে বড় আসবে। আর এই নেগেটিভ চিহ্ন তো এমনিতেই আসবে, আর এই নেগেটিভ চিহ্ন আসার জন্যই তো জিনিসটা ছোট হয়ে যাবে। তো যত বেশি নেগেটিভ তত ছোট না? তাই সর্বনিম্ন মান বের করার সময় এই ভ্যালুগুলা, এখানে যে ভ্যালুগুলা দেখতেছেন না, সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলো যত বড় নেওয়া যায়। বুঝে পড়তে হবে, না বুঝলে কিন্তু এর জীবনও মাথায় থাকবে না। আপনি এক্স ওয়াই এর সর্বনিম্ন মান মানে একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। কিন্তু মাইনাস যত বড় সংখ্যা তত ছোট না? মাইনাস এখন সর্বোচ্চ পজিটিভ সর্বোচ্চ নেগেটিভ, মানে একটা প্লাস নিব একটা মাইনাস নিব, যার ভ্যালু প্লাস নিব তার ক্ষেত্রে সর্বোচ্চ পজিটিভ ভ্যালুটা নিব, আর যার ভ্যালু মাইনাস নিব তার ক্ষেত্রে সর্বনিম্ন পজিটিভ ভ্যালু নিব, নেগেটিভ ভ্যালু নিব। সর্বনিম্ন নেগেটিভ ভ্যালুর পাশেই তো সবচেয়ে বড় সংখ্যা বসে আছে, আর ওই সবচেয়ে বড় সংখ্যা কেটে দিয়ে গুণ করলে নেগেটিভ সবচেয়ে বড় আসবে। বুঝছেন? কনসেপ্ট বুঝতে হবে কিন্তু। তাহলে এরকম দুইটা রেঞ্জ দিয়ে যদি বলে এক্স ওয়াই এর রেঞ্জ বের করেন, এই যেরকম যদি বলে, সেক্ষেত্রে সর্বোচ্চ মান বের করবেন। সর্বোচ্চ মান আসতে পারে হচ্ছে দুইটাই পজিটিভ দুইটাই নেগেটিভ থেকে, সর্বনিম্ন মান আসতে পারে একটা পজিটিভ একটা নেগেটিভ থেকে। আশা করি বুঝছেন। ওকে, তাহলে এই হলো এক্সট্রা টাইপের যে এক্সট্রা যে অঙ্কগুলো, এগুলা মানে আইবিএ ব্যাংকে বিভিন্ন জায়গাতে আসে। এই যে বাংলাদেশ ব্যাংকের এডি তেমন এই প্রশ্নটা আসছে নাকি, তাই জন্য দেখলাম আর কি। এই জন্য আমি এগুলো করালাম কেন? কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যাতে আপনি নিজেই এখন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করতে পারেন। এখন আমরা চলে আসি আমাদের যে প্রশ্নগুলো বাকি ছিল সেগুলো সলভ করে দিব। আচ্ছা, এখানে কি বলছে? যদি এক্স ওয়াই লেস দ্যান 0 হয়, দেখেন এক্স ওয়াই ইজ লেস দ্যান 0 এবং ওয়াই গ্রেটার দ্যান 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই ভুল। যখন বলবে কোনটি অবশ্যই ভুল, তখন আপনাকে একটা একটা করে অপশন চেক করে দেখতে হবে, ঠিক আছে? এক্স ওয়াই লেস দ্যান 0, তাকান। আচ্ছা, ওয়াই গ্রেটার দ্যান 0, এ থেকে বুঝতে হবে অতএব ওয়াই ইজ ইকুয়াল টু ধনাত্মক। এটা বুঝছেন কিনা বলেন? ওয়াই 0-র চেয়ে বড়, তার মানে ওয়াই ধনাত্মক। এখন ওয়াই ধনাত্মক সেই পরিচয় পেয়ে গেছি, কিন্তু এক্স কি ধনাত্মক না ঋণাত্মক সেটা এখান থেকে বের করতে হবে। আবার দেওয়া আছে কি এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান 0, তাকান। এক্স ওয়াই গ্রেটার দ্যান 0 না, এক্স ওয়াই লেস দ্যান 0। এক্স ওয়াই লেস দ্যান 0, এখন এক্স ওয়াই লেস দ্যান 0, তার মানে এক্স ওয়াই, এক্স এবং ওয়াই এর গুণফলটা 0-র চেয়ে ছোট। এখান থেকে আমরা বের করব ওয়াই এর পরিচয়, যে ওয়াই কি পজিটিভ না নেগেটিভ। সরি, এক্স এর পরিচয়, কারণ ওয়াই এর পরিচয় তো ওয়াই আছে। তাহলে এক্স এর পরিচয় যদি বের করতে চান তাহলে ওয়াই সরাতে হবে, তার মানে উভয় পাশে ওয়াই দিয়ে ভাগ করেন, তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, 0 ডিভাইডেড বাই ওয়াই, এই ওয়াই ওয়াই কেটে যাবে। এখন ওয়াই দিয়ে আমি উভয় পাশে ভাগ করলাম, কেন? এক্স এর পরিচয় বের করার জন্য। এখন ওয়াই কি সংখ্যা? ওয়াই একটা ধনাত্মক সংখ্যা, সরি ওয়াই একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তাহলে ওয়াই যেহেতু ধনাত্মক সংখ্যা, আর আমি উভয় পাশে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি, আর ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে অসমতার কোনো পরিবর্তন হয় না, মানে এটা এরকমই থাকবে। তাহলে এই পাশে থাকলে এক্স, আর 0 ডিভাইডেড বাই ওয়াই মানে 0, তার মানে এক্স ইজ লেস দ্যান 0, তার মানে এক্স একটা ঋণাত্মক সংখ্যা। তার মানে এক্স এর পরিচয় পেয়ে গেলাম। ওয়াই এর পরিচয় দেওয়া ছিল, আর এই ওয়াই পরিচয়কে ব্যবহার করে এখান থেকে এক্স এর পরিচয় বের করলাম। এক্স হচ্ছে লেস দ্যান 0, মানে একটা ঋণাত্মক সংখ্যা। এইবার আমরা প্রথম অপশন, এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ, এদিকে এদিকে এদিকে। প্রথম অপশন হচ্ছে 2y, এদিকে 2y। এখন ওয়াই পজিটিভ না নেগেটিভ, সরি ওয়াই এর মান কত জানি না, তাহলে এদিকে এদিকে এখানে
তাহলে 2y + 3 ডিভাইডেড বাই 2 - x গ্রেটার দ্যান 0। এদিকে তার মানে এই পুরো ফলাফলটা গ্রেটার দ্যান 0 হবে, মানে এই পুরো ফলাফলটা 0 চেয়ে বড় হবে, মানে ধনাত্মক হবে। দেখি হয় কিনা। এখানে কি আছে 2 × y, y কেমন, y হচ্ছে ধনাত্মক, তার মানে 2 × একটা পজিটিভ সংখ্যা, সে পজিটিভ সংখ্যা কত আমি জানি না, +3। 2 × পজিটিভ সংখ্যা +3 ডিভাইডেড বাই 2 - x, x কেমন, x একটা ঋণাত্মক সংখ্যা, তার মানে 2 - x একটা ঋণাত্মক সংখ্যা, সরি। আচ্ছা এবার বলেন তো উপরে কেমন, 2 এর সাথে একটা পজিটিভ সংখ্যা গুণ হলে এটা কিন্তু পজিটিভ, এদিকে তাকান, 2 গুণ পজিটিভ সংখ্যা মানে পজিটিভ, তার সাথে 3 যোগ হলে তার মানে উপরে সামথিং পজিটিভ আসবে, আর নিচে 2 মাইনাস সামথিং, এই মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 2 নিচে হচ্ছে 2 প্লাস সামথিং, তাহলে উপরে পজিটিভ সংখ্যা নিচে পজিটিভ সংখ্যা, পজিটিভ বাই পজিটিভ নিশ্চয়ই সেটা একটা পজিটিভ সংখ্যা হবে, আর একটা পজিটিভ সংখ্যা অবশ্যই গ্রেটার দ্যান 0 মানে 0 চেয়ে বড় হবে, তার মানে এই অপশনটা সত্য, মানে এটা রাইট, কিন্তু বলছে কোনটি অবশ্যই ভুল, তাহলে প্রথম অপশনটা রাইট। কারণ দেখেন y একটা পজিটিভ সংখ্যা, তাহলে 2 × পজিটিভ সংখ্যা মানে এটা একটা পজিটিভ সংখ্যা, তার সাথে একটা পজিটিভ সংখ্যা যোগ করলে উপরে ফলাফল পজিটিভ, নিচে 2 - x, x একটা নেগেটিভ সংখ্যা, এই মাইনাস আর এই নেগেটিভ সংখ্যা মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 2 প্লাস সামথিং, উপরেও পজিটিভ নিচেও পজিটিভ, পজিটিভ পজিটিভ ভাগ করলে সেই ফলাফল পজিটিভ হয়, মানে গ্রেটার দ্যান 0 হয়, তার মানে এটা রাইট, বুঝতে হবে এইভাবে, হ্যাঁ অত কিছু করার সময় নেই। হ্যাঁ কি করলাম এটা। এবার 2 নাম্বার অপশন দেখেন, 2 × y, y একটা পজিটিভ, তাহলে 2 × পজিটিভ সংখ্যা মানে এটা পজিটিভ, +3 মানে পজিটিভ, তাহলে উপরে হচ্ছে পজিটিভ। এবার x, x কিন্তু নেগেটিভ সংখ্যা, -2, তাহলে x একটা নেগেটিভ সংখ্যা, এই মাইনাস আবার প্লাস বানাই দিন না কিন্তু। এখানে কি, এখানে x একটা নেগেটিভ সংখ্যা, x একটা নেগেটিভ সংখ্যা, নেগেটিভ মনে করেন 5 -2, তার মানে -5 আর -2 কিন্তু -7, তার মানে নিচে কিন্তু নেগেটিভ, তার মানে উপরে পজিটিভ আর নিচে কিন্তু নেগেটিভ, কেন নেগেটিভ, কারণ x একটা নেগেটিভ সংখ্যা, নেগেটিভ কত, নেগেটিভ সামথিং, তার সাথে যদি -2 করি তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হচ্ছে না, কিন্তু এটা তো গুণ না, মাইনাস মাইনাস গুণ হচ্ছে না, বুঝছেন, -5 -2 মানে -7, সাপোজ x কে আমি -5 ধরলাম, তার মানে নিচে এটা একটা নেগেটিভ সংখ্যা, তাহলে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, তাহলে পজিটিভ ডিভাইডেড বাই নেগেটিভ, তো পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে এই ফলাফল তো নেগেটিভ আসবে, তা কোনো তার মানে এই পুরো ফলাফলটা নেগেটিভ, তা কোনো নেগেটিভ সংখ্যা কি 6 এর চেয়ে বড় হয়, 6 একটা ধনাত্মক সংখ্যা না, এটা একটা নেগেটিভ সংখ্যা, কোনো নেগেটিভ সংখ্যা 6 এর চেয়ে বড় হয়, হতে পারে না, তার মানে এটা অবশ্যই ভুল, বি নাম্বার অপশন অবশ্যই ভুল। বুঝছেন, মাথা কাটাতে হবে, আর বাকিগুলো চেক করার কোনো দরকার নেই। ওকে, নেক্সট দেখেন, a is less than or equal to b, b is less than or equal to a হলে নিচের কোনটি সত্য, দেখেন এরকম দুইটা ইকুয়েশন, a is less than or equal to b, আর একটা কি আছে b is less than or equal to a, এটা কেমন কথা যে a b এর সমান বা b এর চেয়ে ছোট, b এর সমান বা এর, এখানে সম্পর্ক কার কার মধ্যে, a আর b এর মধ্যে, এখানেও কার কার মধ্যে, a আর b এর মধ্যে, তাহলে এই দুই জায়গাতে যে কমন সম্পর্ক থাকবে সেটা হচ্ছে সত্য। রুমন হোসাইন ইনবক্সে নক দিবেন, আমাকে ইনবক্সে নক দিবেন, আমি বলে দিচ্ছি, ক্লাস শেষে ইনবক্সে নক দেন। ওকে, তাহলে যখন দেখেন এখানেও এ বি এর মধ্যে রিলেশন, এখানেও এ বি এর মধ্যে রিলেশন, যখন একই ব্যক্তির মধ্যে দুইটা রিলেশন দেওয়া থাকবে অসমতার আলাদা আলাদা, তখন এখানে আর এখানে যে কমন চিহ্ন থাকবে সেই কমন চিহ্নটা উত্তর। এখানে বলছে এ ছোট আর এখানে বলছে বি ছোট, আচ্ছা একজন বলতেছে এ ছোট একজন বলতেছে বি ছোট, তাহলে এই দুইটা স্টেটমেন্ট দুই জায়গায় দুই রকম না, কিন্তু এখানে বলতেছে এটা বলতেছে যে এ সমান বি, এখানে বলতেছে বি সমান এ, তার মানে এই সমান কথাটা হচ্ছে দুই জায়গায় প্রযোজ্য, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ ইকুয়াল টু বি, সি নাম্বার অপশন, এ ইজ ইকুয়াল টু বি। প্রথম স্টেটমেন্ট বলতেছে যে এ বি এর চেয়ে ছোট, দ্বিতীয় স্টেটমেন্ট বলতেছে না বি এর চেয়ে ছোট, তার মানে এই কথা কি কেউ মানবে যে এ যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে বি কখনো এর চেয়ে ছোট হতে পারে? তার মানে এই স্টেটমেন্ট দুইটাই যে অসমতার স্টেটমেন্ট দুইটা দুই জায়গায় দুই রকম, তার মানে এটা নেওয়া যাবে না। এটা বলতেছে যে এ বি এর সমান, এটা বলতেছে যে বি এর সমান, হ্যাঁ কথা সত্য। তাইলে মানে দুই জায়গাতেই যে কথাটা মানে একই অর্থ দেয় সেটাকে আমার নিতে হবে।
তাহলে এখানে ইকুয়াল চিহ্নটা বলতেছে এ বি এর সমান, এখানে বলতেছে বি এর সমান, তার মানে এ ইজ ইকুয়াল টু বি। সি নাম্বার অপশন রাইট। নেক্সট, এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি হলে নিচের কোনটি সঠিক? এ প্লাস সি ইজ গ্রেটার দেন, দেখেন এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি হলে নিচের কোনটি সঠিক? অপশনে আমরা দেখতে পাচ্ছি কিছুই না, এখানে এখানে এবিসি এর মধ্যে রিলেশন, অপশনে এবিসি এর মধ্যে রিলেশন, এবং আমরা দেখতে পাচ্ছি অপশনে আসলে এর মান বের করছে। দেখেন অপশনে আসলে এর মান বের করছেন, এর আমরাও তাহলে এর মান বের করবো অপশন দেখে। তো এর মান বের করতে গেলে সি সরাতে হবে, সি সরাতে হলে সকল পক্ষে সি মাইনাস, তাহলে এ প্লাস সি মাইনাস সি, বি মাইনাস সি। আর একই সংখ্যা দিয়ে উভয় পাশে বিয়োগ করলে বা যোগ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হয় না, যোগ বিয়োগের চিহ্ন হয় না। সি সি কাটা, তার মানে এ গ্রেটার দেন বি মাইনাস সি, এ গ্রেটার দেন বি মাইনাস সি, এটা আমাদের উত্তর, এ গ্রেটার দেন বি মাইনাস সি। ওকে, নেক্সট, যদি এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, তার মানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এই যে বুঝে নিতে হবে। তবে 1/x এর চেয়ে 1/y কি? 1/x এর চেয়ে 1/y, তাহলে আমরা এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। আর সম্পর্ক চাইছে কিসের মধ্যে? 1/x এর সাথে 1/y। তাহলে আমি এটাকে রিসিপ্রোকাল করলেই তো 1/x 1/y চলে আসবে, তাই এটাকে রিসিপ্রোকাল করবেন। এই এক্স এর নিচে কিছু নয় মানে 1, ওয়াই এর নিচে কিছু নয় মানে 1, তাহলে এইটাকে রিসিপ্রোকাল করলে হবে 1/x, এটাকে রিসিপ্রোকাল করলে 1/y। তাহলে আমরা উভয় পাশে রিসিপ্রোকাল করলে অসমতার মুখ ঘুরে যাবে। কেন? কারণ এক্স আর ওয়াই এর কোনো পরিচয় দেওয়া নাই, এক্স ওয়াই পজিটিভ কিনা। তখন কি বলছিলাম, যখন দুইটা সংখ্যার কোনো পরিচয় দেওয়া থাকবে না তখন দুইজনকেই পজিটিভ অথবা দুইজনকেই নেগেটিভ ধরে সলভ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই দুজনই পজিটিভ অথবা এক্স এবং ওয়াই দুজনই নেগেটিভ, আর তার মানে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা, আর একই চিহ্ন বিশিষ্ট সংখ্যার উভয় পাশে রিসিপ্রোকাল করলে পরে অসমতা মুখ ঘুরায় নেয়। তার মানে 1/x ইজ লেস দেন 1/y। তাহলে 1/x এর চেয়ে 1/y বড়। দেখেন 1/x ইজ লেস দেন ওয়াই, কোশ্চেনে বলছে 1/x এর চেয়ে 1/y কেমন? তো 1/x এর চেয়ে তো 1/y বড়, কারণ 1/x ইজ লেস দেন 1/y। তাহলে উত্তর হচ্ছে 1/x এর চেয়ে 1/y বড়, এ নাম্বার অপশন। এটা প্লাস দেন, দুটো একই অপশনের নিচে প্লাস দেন, এটা প্লাস দিয়ে দেন। হ্যাঁ, সি নাম্বার অপশনটা প্লাস দিয়ে দেন, আমিও ঠিক করে নিচ্ছি, সি নাম্বার অপশনটা প্লাস দিয়ে দেন। ওকে, নেক্সট নেক্সট দেখেন 3 ইজ লেস দেন অর ইকুয়াল টু মডুলাস, মাঝখানে মডুলাস। দেখেন দুই পাশে মান আছে, মাঝখানে মডুলাস। এরকম অঙ্ক কিন্তু আমরা পাইনি, আমরা শুধু পাইছিলাম মডুলাস এক জায়গায় আর এক পাশে মান দেওয়া আছে, তাই না? এরকম মাঝখানে যদি মডুলাস থাকে তাহলে মাঝখানে প্লাস মাইনাস নেবেন। দেখেন 3 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স মাইনাস টু মডুলাসের মধ্যে থাকবে লেস দেন অর ইকুয়াল টু 7। মডুলাস তুলে দিয়ে কি নিতে হয়? প্লাস মাইনাস নিতে হয়। তাই আমরা এই মাঝখানে মডুলাস তুলে দিয়ে মাঝখানে প্লাস মাইনাস নিতে হবে। এবার প্লাস চিহ্ন নিয়ে একবার সমাধান করবেন। তাহলে প্লাস চিহ্ন নিয়ে তাহলে কি হচ্ছে? প্লাস চিহ্ন কার সামনে? যার সামনে প্লাস মাইনাস দিয়েছেন, এই যে এক্স মাইনাস টু, এক্স মাইনাস, তো প্লাস চিহ্ন দেওয়া লাগে না, হ্যাঁ সামনে প্লাস দেওয়া যাও না দেওয়া তাই। এবার আমরা কিসের মান বের করি বলেন তো? সমাধান করে এক্স এর মান না, তাহলে এক্স বের করতে গেলে 2 সরাতে হবে। 2 সরাতে হলে সকল পক্ষে এখানে আছে -2 দিতে হবে +2, তাহলে 3 + 2 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স মাইনাস 2 +2 লেস দ্যান অর ইকুয়াল টু 7 +2। ওকে, এই +2 -2 কাটা, তাহলে এখান থেকে 5 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 9। ওকে, একটা সমাধান গেল। এবার মাইনাস চিহ্ন নিয়ে, মাইনাস চিহ্ন নিয়ে তাহলে মাইনাস চিহ্ন নিলে কি হচ্ছে? 3 লেস দ্যান অর ইকুয়াল টু -x - 2।
লেস দ্যান অর ইকুয়াল টু 7, তাহলে এই মাইনাস দিয়ে আগে গুণ করে দেন, তাহলে 3 লেস দ্যান অর ইকুয়াল টু -x -7 আছে +2 লেস দ্যান অর ইকুয়াল টু 7, এই 2 আগে সরাতে হবে, +2 সরাতে হলে সকল পক্ষে -2, তাহলে এখানে আছে 3 -2 লেস দ্যান অর ইকুয়াল টু x +2 -2 লেস দ্যান অর ইকুয়াল টু 7 -2, +2 -2 কাটা, তাহলে এখানে থাকছে 1 লেস দ্যান অর ইকুয়াল টু -x লেস দ্যান অর ইকুয়াল টু 5, এই মাইনাস সরাতে হবে কারণ চলকের সামনে কোনো নেগেটিভ চিহ্ন রাখা যাবে না, তো এই মাইনাস সরাতে হলে সকল পক্ষে -1 দিয়ে গুণ, -1 দিয়ে গুণ করলে এখানে হবে -1, এখানে হয়েছে আর মাইনাস দিয়ে গুণ করলে অসমতা সব ঘুরে যাবে, এই অসমতা সব ঘুরে যাবে, নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ, এখানে -1 দিয়ে গুণ করলে -1 এখানে -1 দিয়ে গুণ করলে -5, এখন এই অসমতার এই ছোট মান, এটা -5 ছোট না আর -1 বড় না, এই ছোট মানটা সবসময় বাম পাশে রাখতে হবে, তাই এই অসমতাকে উল্টাই দিতে হবে, তার মানে এই -5 এই পাশে দিব আর এই 1 ওই পাশে নিয়ে যাবো -1, তখন এই চিহ্নগুলো উল্টে যাবে, এরকম হয়ে যাবে, মানে এটাকে জাস্ট ঘোরাই লিখছি। এখানে কি বোঝাচ্ছে যে x এর মান -1 এর সমান বা -1 এর চেয়ে বড়, -1 এর সমান বা -1 এর চেয়ে ছোট, -5 এর সমান বা -5 এর চেয়ে বড়, এখানে কিন্তু তাই বোঝাচ্ছে যে x এর মান -5 এর সমান বা -5 এর চেয়ে বড়, -1 এর সমান বা -1 এর চেয়ে ছোট, তাহলে এইটা উত্তর অথবা এটা উত্তর। তো এই 4 নাম্বার অপশন আছে, দেখেন -5 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 1, এই যে 5 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 9, 4 নাম্বার অপশন রাইট, 4 অপশন নাম্বার 4, ঠিক আছে 4 নাম্বার অপশন রাইট। জি, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে দেখেন মডুলাস আসছে আবার, x প্লাস 1 মডুলাস লেস দ্যান অর ইকুয়াল টু x মাইনাস 1 মডুলাস, এটা সমাধান করে x এর মান বের করতে বলছে। তো একটু বলে দিই, মডুলাস যখন দুই পাশেই থাকবে, একটু তাকান, যখন দুই পাশেই মডুলাস থাকবে তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন মডুলাস যখন দুই পাশেই থাকবে তখন আপনি একটা কাজ করবেন, এই পাশের মডুলাস তুলে দিয়ে একটা প্লাস মাইনাস নেবেন, আবার এই পাশের মডুলাস তুলে দিয়ে একটা প্লাস মাইনাস নেবেন। এই অঙ্ক সমাধান করলেও কিন্তু উত্তর আসবে, কিন্তু এই অঙ্কটা 4টা স্টেপে করতে হবে। কেন? কারণ এই পাশের প্লাসের সাথে এই পাশের প্লাস চিহ্ন একবার নিয়ে সমাধান করতে হবে, এই পাশের মাইনাসের সাথে এই পাশের প্লাস নিয়ে একবার সমাধান করতে হবে, এখন এই পাশের প্লাসের সাথে ওই পাশের মাইনাস নিয়ে একবার সমাধান, এই পাশের মাইনাসের সাথে ওই পাশের প্লাস নিয়ে একটা সমাধান, এরকম 4টা সমাধান করতে হবে। অঙ্কটা করতে প্রচুর সময় যাবে। এখন প্রশ্ন হচ্ছে সেখান থেকে আমাদেরকে মুক্তি দেবে কে? সেখান থেকে আমাদেরকে মুক্তি দেবে হচ্ছে উভয় পাশে বর্গ করা, উভয় পাশে বর্গ, উভয় পাশে আমরা বর্গ করে ফেলবো। উভয় পাশে বর্গ করলে আমাদের সুবিধা কি? সবাই একটু তাকান, উভয় পাশে বর্গ করলে আমরা কি সুবিধা পাচ্ছি? উভয় পাশে বর্গ করলে এই নেগেটিভ চিহ্নের বর্গ কিন্তু পজিটিভ হয়, এই নেগেটিভ চিহ্নের বর্গ কিন্তু পজিটিভ হয়। তার মানে হচ্ছে আমার এই নেগেটিভ চিহ্ন নিয়ে কাজটা করা লাগবে না, এই মডুলাস তুলে না দিয়ে আমরা কি করব? উভয় পাশে বর্গ করে দিব। হ্যাঁ, তাহলে আমার ওই নেগেটিভ চিহ্নের কাজটা করা লাগবে না, উভয় পাশে বর্গ করে। তাহলে এরকম অসমতার দুই পাশেই যদি মডুলাস থাকে সেক্ষেত্রে কি করবেন? উভয় পাশে বর্গ করে দিবেন। তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু x মাইনাস 1 এর হোল স্কোয়ার। তো এটাকে a ধরেন, এটাকে b ধরেন, a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু, এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখেন উভয় পাশ থেকে 1 স্কোয়ার কাটা, এই x স্কোয়ার কাটা, তাহলে এই পাশে থাকতেছে 2x, এই যে 2x লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস 2x, এই মাইনাস 2x এই পাশে নিয়ে আসেন, তাহলে এই 2x এই মাইনাস 2x এই পাশে 2 আসলে প্লাস 2x লেস দ্যান অর ইকুয়াল টু, এই পাশ থেকে সব চলে আসছে মানে 0, তাহলে এই পাশে 4x লেস দ্যান অর ইকুয়াল টু 0। আমরা যদি x এর মান বের করবো তাহলে এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে 0/4 মানে হচ্ছে 0, অর্থাৎ x লেস দ্যান অর ইকুয়াল টু 0। এই কোশ্চেনের উত্তর হচ্ছে 1 নাম্বার অপশন, x লেস দ্যান অর ইকুয়াল টু 0। ক্লিয়ার? বর্গ কেন করছি বুঝছেন? বর্গ করছি ওই যে 4টা কেস, এই পাশে প্লাস ওই পাশে প্লাস, এই পাশে মাইনাস ওই পাশে মাইনাস, এই পাশে প্লাস ওই পাশে মাইনাস, এই পাশে মাইনাস ওই পাশে প্লাস, এই 4টা কেস করে সমাধান করতে গেলে সময় শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্ক শেষ হবে না। এই জন্য যখন অসমতার উভয় পাশে মডুলাস থাকবে সমাধান করতে বলবে, দুই পাশে বর্গ করে দিবেন, ওই নেগেটিভ চিহ্নগুলা ঝামেলা ওখানেই সব সমাধান হয়ে যাবে। আর অঙ্ক আছে,
ওকে, আর আছে একটা, আছে মনে হয় একটা নাকি, হ্যাঁ এটাই লাস্ট, এটাই লাস্ট, তাহলে অসমতা শেষ হয়ে যাবে। দেখেন এখানে আসছে আচ্ছা, আমাদের একটা জিনিস একটু জানতে হবে অসমতার যে প্রপার্টি বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মডুলাস অফ এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ডিভাইডেড বাই মডুলাস অফ বি। হ্যাঁ, মানে দুইটা রাশি ভাগ আকারে আছে এবং পুরোটার উপর মডুলাস আছে, এটাকে লেখা যাবে উপরেরটার উপর মডুলাস ডিভাইডেড বাই নিচেরটার উপর মডুলাস, মানে এটা মডুলাসের বৈশিষ্ট্য লেখা যায়। ঠিক আছে। ও আচ্ছা, বইয়ের উত্তরে আমি একটু বলে নিচ্ছি, সিরিয়াল নাম্বার ভুল না, আসলে এটা কিভাবে যে এরকম হলো, 168 নাম্বার পেজে অ্যান্সার শিটে দেওয়া আছে 87, 88, 89, আসলে এটা 87, 88, 89 না, ওটা হলো 119, 120, 121, নিজ দায়িত্বে একটু ঠিক করে নিন। আচ্ছা, তাহলে আমরা একটু কাজ করি, এই তার মানে উপরের এই 2x কে a ধরেন, এই x - 2 কে b ধরেন, তাই এটাকে কি করা যায় না, মডুলাস অফ 2x ডিভাইডেড বাই মডুলাস অফ x - 2 করা যাবে না, যাবে না, লেস দেন 1। এবার এই অংশটা ওই পাশে নিয়ে যাব, তাহলে মডুলাস অফ 2x, এইটা এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে। এখন এটা তো একটা পজিটিভ সংখ্যা, x - 2 এর মডুলাস, এটা কি একটা পজিটিভ সংখ্যা না? আর পজিটিভ সংখ্যা দিয়ে উভয় পাশে গুণ ভাগ করলে সমস্যা নাই, তাই এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। 1 এর সাথে x - 2 গুণ হলে x - 2 মডুলাস। এই দেখেন এবার অসমতার দুই পাশে মডুলাস আসছে, এ পাশে মডুলাস, এ পাশে মডুলাস। কি বলছিলাম, অসমতার দুই পাশে যদি মডুলাস আসে, মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস নিয়ে সমাধান না করে উভয় পাশে বর্গ করে দিবেন, তাহলে মাইনাসের ঝামেলাটা চলে যাবে। তাহলে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে, তাহলে এই পাশে বর্গ করলে কি হবে, 2x এর হোল স্কয়ার, আর ওই পাশে বর্গ করলে কি হবে, x - 2 এর হোল স্কয়ার। এটা ইকুয়াল কেন দিলাম, লেস দেন অর ইকুয়াল টু, ক্লিয়ার? তাহলে 2x এর হোল স্কয়ার করলে 4x স্কয়ার হবে, এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এটা 4x স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এবার সব এক পাশে নিয়ে গেলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে। দেখেন এই x স্কয়ার এই পাশে নিয়ে আসেন, তাহলে 4x স্কয়ার মাইনাস x স্কয়ার, এই মাইনাস 4x এই পাশে আসলে প্লাস 4x, এই প্লাস 4 এই পাশে আসলে মাইনাস 4 লেস দেন অর ইকুয়াল টু 0, সব এক পাশে নিয়ে আসছে। এবার দ্বিঘাত অসমতা তৈরি হবে, 4x স্কয়ার থেকে x স্কয়ার গেলে 3x স্কয়ার মাইনাস প্লাস 4x মাইনাস 4 লেস দেন অর ইকুয়াল টু 0। দেখেন একটা দ্বিঘাত অসমতা তৈরি হয়ে গেছে, যেটা আমরা সমাধান করতে পারি। তাহলে এই 3 এর সাথে এই 4 গুণ করলে 3 4 12, দেখেন এই 3 এর সাথে এই 4 গুণ করলে 3 4 12, 3 আর 4 গুণ করে 3 4 কত, 12 না? সেই 12 কে যদি লিখি আবার ভাঙিয়ে, 12 কে যদি লিখি, এই 12 কে যদি লিখি 6 গুণ 2, এই 6 আর 2 বিয়োগ করলে 4 হয়, বুঝছেন? বুঝছেন, ক্লিয়ার? তার মানে এখানে কি করব, তাহলে এখানে কি করব, আমি একটা লাইন নেই, এই লাইনটা সমাধান, এই লাইনটা সমাধান, হ্যাঁ কি হচ্ছে সব, 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 লেস দেন অর ইকুয়াল টু 0, এটা আমি আলাদা করছি। 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 4x মাইনাস 4 প্লাস 4x মাইনাস 4 লেস দেন অর ইকুয়াল টু 0, তাহলে এখানে 3x স্কয়ার প্লাস 6x মাইনাস 2x মাইনাস 4 লেস দেন অর ইকুয়াল টু 0। এখান থেকে 3x কমন নিব, 3x কমন নিলে x প্লাস 2, এখান থেকে মাইনাস 2 কমন নিলে x প্লাস 2 লেস দেন অর ইকুয়াল টু 0। এবার x প্লাস 2 কমন নিব, তাহলে এখানে থাকবে 3x মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে হয় x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা ধরে x এর মান পাবো মাইনাস 2, আর নাহলে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে 3x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/3। এই যে দুইটা মান পাইছি, এই দুইটা মানকে এখন সংখ্যা রেখায় বসাবো। মাইনাস 2 আর 2/3 এর মধ্যে 2/3 পজিটিভ, তাহলে এই পাশে বসবে, মাইনাস 2 এই পাশে বসবে। তাহলে এখানে কি হলো, এই পাশে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এবার উত্তর কোন এলাকা হবে এটা ডিপেন্ড করবে এই যে লাস্টে যে অসমতা চিহ্ন আছে সেটার উপর। অসমতা চিহ্ন কি বলতেছে, লেস দেন 0, লেস দেন 0 শব্দ অর্থ নেগেটিভ, তার মানে এই নেগেটিভ এলাকা, তার মানে এই যে এখান থেকে এইটুক, এগুলা সমান করে দিতে হবে, ইকুয়াল করে দিতে হবে, মানে এইগুলা পূরণ করতে হবে, কারণ এখানে ইকুয়াল সাইন আছে অসমতায়। এইটুকু হচ্ছে আমাদের x এর মান, তো x এর মান 2/3 সমান বা ছোট, মাইনাস 2 এর সমান বা বড়, তার মানে এই যে মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 2/3। ক্লিয়ার বিষয়টা? তাহলে আছে অপশনে, ঠিক আছে, অপশনের সাথে ম্যাচ করছে।
কত নাম্বার অপশন? -2 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 2/3। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার অপশন রাইট। আপনারা বুঝছেন আশা করছি। এখন আমাকে বলেন এই অসমতার জার্নি কেমন ছিল। অসমতায় আমরা 10টা ক্লাস নিলাম। হ্যাঁ, আসলে পড়াতে কিছু রাখতে মন চায় না। হ্যাঁ, এই লাস্টে যে অঙ্কগুলা করলাম, এই যে যেমন লাস্টে যে 2টা অঙ্ক করলাম, এগুলো অঙ্ক প্রিলির অঙ্ক না। প্রিলিতে আসার সম্ভাবনা প্রায় 0%, প্রায় 0%। হ্যাঁ, অসমতায় আমি চেষ্টা করছি, আমি যা জানি হ্যাঁ সে ততটুকু বোঝানোর চেষ্টা করছি, কোনো ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। আমি যা জানি যেন বুঝে পড়েন, বুঝে পড়লে মাথায় অনেকদিন থাকে, পরীক্ষার হল পর্যন্ত যায়। আর যারা না বুঝে খালি মুখস্থ করে এরকম থাকলে ওরকম হয়, সেরকম থাকলে ওরকম হবে, তারা পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এই জন্য বুঝে পড়বেন, বারে বারে প্র্যাকটিস করবেন, নিয়মিত বিগত সালের বিগত পড়াগুলো একটু রিভিশন দিবেন। সব পড়া না পারলেও অন্তত প্রতিদিন একটা চ্যাপ্টারের অর্ধেক করে অতীতের পড়া রিভিশন দেন, কাজে লাগবে। ঠিক আছে? আর পরীক্ষা দিবেন বেশি বেশি। এখন বলবেন আমি তো পরীক্ষায় নিচ্ছি না, আমি পরীক্ষার এই যে ডেট দিব, আমি পরীক্ষার রুটিন দিয়ে ডেট দিব, আমি এখন আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি, এখন আমি পরীক্ষা নিতে পারবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে বলবো যারা চাকরির প্রস্তুতি নেন, তারা পরীক্ষার জন্য কোনো এক জায়গায় কম্বাইন্ড পরীক্ষার জন্য কোনো এক জায়গায় ভর্তি হন। সেটা অফলাইন কোচিংয়ে ভর্তি হতে পারেন, অথবা অনলাইনে আপনারা কোচিং পরীক্ষার জন্য শুধু প্রোগ্রাম আছে, যেমন লাইভ এমসিকিউ নামে একটা অ্যাপ আছে, ওরা খুব ভালো করে সিলেবাস দিয়ে পরীক্ষা নেয়, ওখানে পরীক্ষা দিতে পারেন। ওখানে পরীক্ষা দেওয়ার সময় ওরা যে সিলেবাস দিবে সেই সিলেবাস অনুসারে আমার ক্লাস করবেন, আমার ক্লাস করে পরীক্ষা দেবেন, দেখবেন পরীক্ষাতে ভালো হচ্ছে। নিয়মিত পরীক্ষার মধ্যে থাকবেন। যারা মনে করেন যে আরে আমি ক্লাস নিচ্ছি পরীক্ষা নেই না, আমার পরীক্ষার চেয়ে কোনো একটা প্রতিযোগিতামূলক জায়গায় পরীক্ষা দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমি তো পরীক্ষা নিব, সমস্যা নেই, লাইভ এমসিকিউতে আপনারা পরীক্ষা নিতে পারেন। আমার কথা বুঝছেন? লাইভ এমসিকিউতে পরীক্ষার প্যাকেজ নিতে পারেন, এটা ভালো হবে। অনেক মানুষের মধ্যে পরীক্ষা দিলে যাচাই হয়, যাচাই করা যায় নিজের অবস্থান। তো ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ভালো। আমি তো লাইভ এমসিকিউ এর সাথে যুক্ত না, তবুও বলছি ভালো জিনিস আপনাদেরকে দেখাই দিব, এটাই আমার দায়িত্ব। যাই হোক, তবু আমিও পরীক্ষা নিব, কিন্তু আমি আপনাদেরকে বলবো কোনো একটা কম্পিটিটিভ জায়গাতে পরীক্ষা দিতে, তাহলে নিজের অবস্থানটা বুঝতে পারবেন, কোথায় দুর্বলতা আছে সেটা বুঝতে পারবেন, সেই দুর্বলতা ঢাকতে পারবেন, সারতে পারবেন। আর ওরা যে সিলেবাস দিবে সেই সিলেবাস অনুসারে যার যার কোর্স করছেন সেই কোর্স থেকে যখন যে পরীক্ষা থাকবে সেই ক্লাসগুলো দেখবেন, সেই নোটগুলো দেখবেন, পরীক্ষা দিবেন, দেখবেন ফাটাফাটি পরীক্ষা দিতে পারছেন। অন্যরকম একটা ফিলিংস আসবে। যে জায়গা কোর্স করছেন সেখানে পরীক্ষা দেওয়ার চেয়ে একটা প্রতিযোগিতামূলক জায়গায় যেখানে অনেক মানুষ পরীক্ষা দেয় সেখানে পরীক্ষা দেওয়াটা বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, এখন অসমতার প্রশ্ন আসলে আচ্ছা পারবেন, ইনশাআল্লাহ পারবেন। জি, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। কালকে থেকে জ্যামিতি ক্লাস শুরু হবে।